ওকে, আমরা এখান থেকে শুরু করবো। আমাদের 135 নম্বর পেজ থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের ফ্লুইডে আমাদের সেকেন্ড ক্লাস। এটা আমাদের ফ্লুইডে সেকেন্ড ক্লাস। সো সবাই এখানে চলে আসো, যে আমাদের 135 নম্বর পেজে চলে আসো। কোনো কিছু না বুঝতে পারলে নোট করে রাখবা অথবা এখানে টেক্সট করবা। ওকে, তাহলে আমরা ঈদের আগে আমরা আমরা পটাশিয়াম এখানে ছিলাম, যে কোন কোন কারণে আমাদের পটাশিয়াম কি হতে পারে, আমাদের পটাশিয়াম ইনক্রিজ হতে পারে। এখানে আমরা ছিলাম কোন কোন কারণে আমাদের কি হতে পারে, আমাদের ব্লাডে পটাশিয়াম ইনক্রিজ হতে পারে। তারপর আমরা কি করলাম, আমরা ট্রিটমেন্টটা আমরা দেখাইছিলাম। ঠিক আছে, যেহেতু হয়তোবা লাস্ট ক্লাসে ওই ট্রিটমেন্টটা ভালো মতো পড়তে কিনা যায় না, যাই হোক, তারপর একটু আলোচনা করে দেন আমরা কি করবো, আমরা সামনে ফরওয়ার্ড হবো। ওকে, কেন? কারণ আমাদের এইবার আমাদের এটা কোশ্চেন ছিল, এইবারও, যে আমাদের পটাশিয়ামের ট্রিটমেন্ট না হাইপারক্যালেমিয়া তুমি কি ট্রিটমেন্ট দিবা। তাহলে আমাদের পড়াগুলো হচ্ছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমাদের পড়াগুলো উড়ে এসে জুড়ে পড়বে এরকম না, ব্যাপারটা এরকম না। আমাদের পড়াগুলো হচ্ছে কি একটা ইট যেমন নিচ থেকে একদম কি গেতে গেতে উপরে উঠে দেন পুরো একটা দেয়াল হয়, অনুভব আমাদের পড়াগুলো হচ্ছে এরকম একটার সাথে একটা লাগানো, যাতে তোমার কি মুখস্থ করা না লাগে। দেখো, আমরা প্রথম থেকে একটা কথা বলছি যে আমাদের কোনো কারণে যদি আমাদের ব্লাডে ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিনকে দেখা মাত্রই কি করবে, পটাশিয়াম তোমার সেলের ভিতরে ঢুকে পড়বে। সেই প্রথম থেকে সেম কথা বলতেছি। তার মানে কোনো পেশেন্টে যদি আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল আমরা বেড়ে যায়, আমরা কি করবো, আমরা পেশেন্টকে আমরা ইনসুলিন দিব, নাম্বার ওয়ান। সেকেন্ড কথা হচ্ছে, ভাই তুমি আমাকে ইনসুলিন দিলে, আমি যেটা নর্মাল পারসন, তাহলে আমাদের কি হতে পারে, আমার ব্লাডে গ্লুকোজ লেভেল আমাদের কমে যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি কি করবা, সাথে আমাকে হালকা একটু গ্লুকোজ দিয়ে দিবা। ওকে, তাহলে গ্লুকোজ দেওয়াটা আসলে এটা ট্রিটমেন্ট না, কিন্তু গ্লুকোজটা দিয়ে আমরা কেন, যাতে আমাদের হাইপোগ্লাইসিমিয়া না হয় সেক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে যে আমরা জানি বি2 এর ভিতরে, বি2 এর মাধ্যমে আমাদের কি হয়, আমাদের পটাশিয়ামগুলো সেলের ভিতরে আমাদের ঢুকে। তাহলে আমরা কি করতে পারি, বি2 রিসেপ্টর যে কোনো ড্রাগ দিয়ে আমরা সেলের ভিতরে আমরা পটাশিয়াম ঢুকাতে পারি, লাইক আমাদেরকে সালবিটামল। আমরা জানি ডায়াবেটিক্স, এই ডায়াবেটিক্স আমাদের মেইন অ্যাডভার্স ইফেক্ট কি, যে বডিতে সকল ইলেকট্রোলাইটগুলোকে কি করে, সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম যা আছে সবগুলোকে সে কি করে, সে রিমুভ করে ফেলে, সে বডিতে আমাদের আউট করে ফেলে। কে? আমাদের এই ড্রাগস। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই ওষুধটা দিতে পারি, যে আমাদের প্রস্রাবের মাধ্যমে সে কি করবে, আমাদের পটাশিয়াম লেভেল আমাদের বডিতে আমাদের আউট করে ফেলবে। আমরা সেইটাও আমরা আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, বা আমরা কি করতে পারি। ওকে, আমরা সেইটাও করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা ডায়াবেটিস ড্রাগগুলো আমরা ব্যবহার করতে পারি। কেন? সে আমাদের অল ইলেকট্রোলাইট কি করবে, সে বডিতে আমাদের আউট করে ফেলবে, আমাদের ইউরিনের মাধ্যমে আউট করে ফেলবে। এই জন্য আমরা কি করতে পারি, তাকে আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা ব্যবহার করলাম। দেখো, আমি প্রথমে তোমাদেরকে যে কথাটা বলি, যেমন আমাদের বুড়িগঙ্গা নদীর ভিতরে, আমাদের বুড়িগঙ্গা নদীর ভিতরে কি আছে, মানে ময়লা আবর্জনা ভর্তি, মানে পানি কম, দ্যাটস পানিটা এরকম কালার হয়ে গেছে। সেম পানিটা যখন মেঘনা নদীতে যাবে, মানে বুড়িগঙ্গার পর মেঘনা, এগুলো মেঘনা, তারপর ডান পাশে পর্দা এগুলো আছে, ওখানে কিন্তু বুড়িগঙ্গার ময়লা কোনো ময়লা মনে হবে না। কেন ময়লা মনে হবে না? কারণ ওখানে প্রচুর পরিমাণ পানি আছে। অনুরূপভাবে তোমার যদি ছোট্ট একটা বাটি থাকে, বাটির ভিতরে যেমন লবণাক্ততা, এখন এটা লবণাক্ত কমানোর জন্য আমরা কি করি, আমরা পানি দিয়ে লবণাক্ততা কমে যায়। কোন শরবত যদি মিষ্টি পরিমাণ বেশি হয়, আমরা কি করি, পানি দিয়ে পাতলা করে মিষ্টি পরিমাণটা আমরা কমাই। অনুরূপভাবে তোমার বডিতে যদি তুমি কি করো, তুমি নর্মাল স্যালাইন দাও, সেক্ষেত্রে তোমার পটাশিয়াম লেভেল আমাদের কমে যাবে। কেন কমে যাবে? কারণ তুমি বডিতে তুমি পটাশিয়াম পানি দিচ্ছ, সরি বডিতে তুমি কি দিচ্ছ, পানি দিচ্ছ। আর কি করতে পারি, আমাদের ওরাল কিছু সলিউশন আছে, এগুলোর মাধ্যমে আমরা কমাতে পারি। একদম যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডায়ালিসিস করতে পারি। ডায়ালিসিস করে আমরা কি করতে পারি, বডিতে আউট করতে পারি। আমরা জানি গড়ের ভিতরে কে থাকে, গড়ের ভিতরে তোমার কি পটাশিয়াম থাকে। তার মানে গড় যদি না ভাঙে, তাহলে পটাশিয়াম কি হবে না, পটাশিয়াম কিন্তু তোমার কি বাইরে আসবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা গড়টাকে আমরা কি করবো, গড়টাকে আমরা একটু শক্তপোক্ত করবো। তাহলে এই গড়টাকে আমরা কি মাধ্যমে শক্তপোক্ত করতে পারি, তোমরা জানো ক্যালসিয়াম, ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে কি কার্ডিয়াক মাসেল আমরা কি স্টেবিলাইজড করার জন্য একটা কি, একটা গুরুত্বপূর্ণ আমাদের এলিমেন্ট। তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেটও আমরা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে যে আমাদের কন্ডিশন, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা বডিতে পটাশিয়াম বাড়লে সেটা আমরা কমাতে পারি। আমাদের এইবার আমাদের কোশ্চেন উইদাউট মুখস্থ প্রতিটা জিনিস তোমার কি করতে হবে, তোমার বুঝতে হবে। আর আমি যেগুলো মার্ক করবো, আশা করি এইগুলোই কি হবে, এগুলো তোমার পরীক্ষার সময় স্যার অপশন আকারে রাখবে, এরকমই বলতে পারি। সো যেগুলো মার্ক করবো, তোমার যেগুলো হাইলাইট করবো, এটা কি করবো, তুমি তোমার মতো করে একটু সাজিয়ে দিবা। কেন সাজিয়ে দিবা? কারণ স্যারা কি করবে, স্যারা এগুলোই তোমার কি অপশন আকারে স্যারা রাখবে নর্মালি। ওকে, এবার আসো, দেন আমরা পরে আমরা কথা বলি। তাহলে আজকে আমরা যেটা পড়বো নর্মালি, সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। তাহলে আমাদের একটা পারলে একটা কি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। তার মানে আমাদের যে সকল কন্ডিশনে হাইপারক্যালেমিয়া হয়, এখানে তার কি হবে, আমাদের উল্টো হবে। শুধু ওগুলা মনে রাখলে আমরা কি করতে পারি, এগুলো আমরা আনসার বাইর করতে পারি। তারপর আমরা একটু পড়বো। তাহলে প্রথম আমরা জানবো যে আমাদের নর্মাল, আমাদের সোডিয়াম, আমাদের পটাশিয়াম লেভেল আমাদের কত। আমরা জানি 3.5 থেকে আমাদের কি 5, এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যালসিয়াম, সরি আমাদের পটাশিয়াম লেভেল। কোনো পেশেন্টের যদি পটাশিয়াম লেভেল আমাদের 3.5 এর আমাদের কমে যায়, তখন আমরা কি বলবো, আমরা বলবো আমরা হাইপোক্যালেমিয়া। আমরা নর্মালি আমরা যখন তুমি কোনো প্র্যাকটিস করবা, তখন আমাদের নর্মালি 3 উপরে থাকলে আমাদের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। এগুলো নারকেলের পানি অথবা খাবার টাবার খেলে এগুলো কি কারেকশন হয়ে যায়। 3 উপরে থাকে, মনে করি 3.3, এগুলো কিছু দরকার হয় না, একটু নারকেলের পানি খেলে ঠিক হয়ে যায়। তার মানে আমরা নরমালি 3 নিচে আসলে আমরা কি করে থাকি, আমরা কারেকশন করে থাকি। এখন তুমি কারেকশন করে দিলা, কিন্তু তুমি যদি কজেসটা খুঁজে না বাই করো, তাহলে তোমার পেশেন্টে কি হবে, সেম আবার পটাশিয়াম কম নিয়ে বারবার ভর্তি হবে হাসপাতালে। তাহলে এজ এ ডক্টর হিসেবে কি করতে হবে, প্রথম কারণটা খুঁজে বাই করতে হবে। আমরা প্রথম যে কথা বললাম, যে আমাদের খাবার যে পটাশিয়াম সমৃদ্ধ আমরা খাবার না খাই, তাহলে কি হতে পারে, বলতে পটাশিয়াম লেভেল আমাদের কমতে পারে। ক্লিয়ার? ওকে, এখন আসো, আমরা যে নর্মাল স্যালাইনটা দিচ্ছি, আমরা যে নর্মাল স্যালাইনটা দিচ্ছি, নর্মাল স্যালাইন, এই স্যালাইনের ভিতরে কি নাই তোমরা জানো, এই স্যালাইন হচ্ছে একটা পটাশিয়াম ফ্রি আমাদের ফ্লুইড, পটাশিয়াম ফ্রি ফ্লুইড, পটাশিয়াম এই স্যালাইনের ভিতরে। তাহলে এই সেন্টার যদি কোনো পেশেন্ট নর্মাল অত্যাধিক পরিমাণ দেই, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, বলতে পটাশিয়াম লেভেল আমাদের কমতে পারে। সেই কথাটা ওরা কি করছে, একটু সুন্দর মতো একটু গুছিয়ে বলছে, আর কিছু না। ওকে, তাহলে তোমরা জানো যে এইটা একটা আমাদের হিউম্যান সেল, এইটা একটা আমাদের হিউম্যান সেল, এটা একটা মনে একটা ব্লাড ভেসেল মনে করো। ওকে, ব্লাড ভেসেল মনে করো। তো তোমরা নর্মালি কি জানো, যদি কোনো পেশেন্টের আমাদের এইচ প্লাস ঢোকে, তাহলে আমাদের কি হবে, ব্লাডে কে প্লাস আমাদের বাড়বে। তাহলে এইচ প্লাস কখন ঢুকবে, এইচ প্লাস কখন ঢুকবে, তোমার ব্লাড থেকে সেলের ভিতরে যখন বডি আমাদের এসিডোসিস বেশি হবে। এসিডোসিসটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের এইচ প্লাস সেলের ভিতরে ঢুকবে, সেল থেকে আমাদের কে পটাশিয়াম আমাদের বাইরে হবে। অনুরূপভাবে মনে করো তোমার বডিতে কি হলো, তোমার বডিতে এখন যেটা হলো, যে আমাদের অ্যালকালোসিস কন্ডিশন,
অ্যালকালোসিস কন্ডিশন, তার মানে বডি কি হলো, ব্লাডে আমাদের H+ আমাদের কমে গেল। তাহলে এইবার কি হবে, এইবার তোমার যেটা হবে যে আমাদের H+ টা কি হবে, সেল থেকে বাইরে হয়ে তোমার ব্লাডে চলে আসবে নরমাল করার জন্য। কেন? কারণ আমাদের ব্লাডে H+ এর পরিমাণটা কম, দ্যাটস ওয়াই অ্যালকালোসিস। আর H+ যখন তোমার ব্লাডে আসবে এট দ্য সেম টাইমে কি হবে, তোমার K+ তোমার সেলের ভিতরে ঢুকে পড়বে। তাহলে কি ঢুকে পড়বে, তোমার K+ তোমার সেলের ভিতরে তোমার কি করবে, আমাদের ঢুকে পড়বে। তাহলে K+ যখন সেলের ভিতরে ঢুকে পড়বে, তোমার ব্লাডে কি হবে, ব্লাডে আমাদের K+ এর পরিমাণটা আমাদের কমতে থাকবে, বা আমাদের পটাশিয়ামের পরিমাণটা আমাদের কি হবে, যে আমাদের কমতে থাকবে। তাহলে অ্যালকালোসিস কন্ডিশন আমাদের কি হবে, আমাদের পটাশিয়াম লেভেল ব্লাডে কমতে থাকবে। অথবা অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস হলে কি পটাশিয়াম বাড়ে, আর অ্যালকালোসিস হলে আমাদের কি পটাশিয়াম আমাদের কমে। এইবার আসো, এই কথা তোমরা জানো যে আমরা বললাম ইনসুলিনকে দেখা মাত্রই পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে পড়ে। তাহলে কোন একটা পেশেন্ট আমরা অত্যাধিক মাত্রায় যদি তার লাইফস্টাইল মডিফাই না করে, ডায়াবেটিস ওষুধ না দিয়ে, ডায়াবেটিস খাবার কন্ট্রোল না করে, হাঁটাচলা না করে, শুধু ইনসুলিন দিয়ে আমরা পটাশিয়াম সরি এই গ্লুকোজকে কন্ট্রোল করতে যাই, তখন কি হবে, তখন পেশেন্টের আবার পটাশিয়াম আমাদের কমে যাবে। কেন পটাশিয়াম কমবে, কারণ ব্লাডে যদি মাত্রা আমি ইনসুলিন দেই, তাহলে আমাদের পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে পড়বে, বডিতে পটাশিয়াম লেভেল আমাদের কমে যাবে। ওকে, এইবার আসো, তোমরা জানো আমাদের বি রিসেপ্টরের কারণে আমাদের কি হয়, পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে পড়ে। তার মানে কোন একটা পেশেন্ট যদি অ্যাজমার পেশেন্ট মনে করো দীর্ঘদিন আমাদের কি খাচ্ছে, বিটরুট ড্রাগ খাচ্ছে, সেক্ষেত্রেও কি হতে পারে, যে তার পটাশিয়াম কম নিয়ে আমাদের আসতে পারে। তাহলে মনে করো কথা কথা একটা আমাদের সেই বিটরুট রিসেপ্টর ওষুধ খাচ্ছে, অলওয়েজ খাচ্ছে, দ্যাটস তার পটাশিয়াম কমে গেছে। আমাদের কাছে আসলে যেন ওই ওষুধ বন্ধ না করে একটু পটাশিয়াম কালেকশন করে, আবার কি হবে, আবার মনে করো 1 সপ্তাহ পর 1 মাস পর কি হবে, আবার মনে করো যেই সেই। ওকে, এইবার আসো, আর কি নিয়ে আমরা কথা বলবো, আমরা কুশিং সিনড্রোম আমরা জানি, আমরা পটাশিয়াম আমাদের কমে যায় কুশিং সিনড্রোমে, ক্লিয়ার। অথবা এই স্টেরয়েড এগুলো কি আমাদের পটাশিয়াম আমাদের কমে যায়, কিভাবে আমরা মনে রাখবো, একদম সহজ সহজ জিনিস এখানে। এবার তোমরা মনে রাখবা যে ভাই আমরা অ্যাডিসন ডিজিজ বা অ্যাডিশন আমাদের ক্রাইসিস, এখানে আসলে কি হয়, কিডনিতে ব্লাড সাপ্লাই একদম কমে যায়। কিডনিতে আমাদের কি ব্লাড সাপ্লাই আমাদের কমে যাওয়ার ফলে, আমাদের কি হয়, আমাদের যেটা হয় যে কিডনিতে ফ্লুইড কম যায়। কিডনিতে আমাদের কি, আমাদের ফ্লুইড আমাদের কম যায়। কিডনিতে যদি ফ্লুইড কম যায়, তাহলে আমাদের কিডনি কি হয়, আস্তে আস্তে ড্যামেজ থাকে, কিডনি এক কি হয়ে যায়, আমাদের অনেক সময় আমাদের একাই হয়ে যায়। একাই মানে হচ্ছে তোমার টক্সিক সকল তোমার বডিতে বাড়বে। তাহলে অ্যাডিশন ডিজিজ তোমার ব্লাডে কি হবে, তোমার পটাশিয়াম আমাদের বাড়বে। অ্যাডিশন ডিজিজ আমাদের কি হয়, আমাদের ব্লাডে পটাশিয়াম বাড়ে। অ্যাডিশন ডিজিজ উল্টো হচ্ছে এগুলা। তাহলে অ্যাডিশন ডিজিজ আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল বাড়ে, তাহলে এগুলাতে আসলে কি হবে, ব্লাডে আমাদের পটাশিয়াম লেভেল আমাদের কমবে। ওকে, এগুলা মনে রাখলে আমাদের মোটামুটি আমাদের হয়ে যাবে। অথবা কি ওগুলা উল্টাগুলা দিয়ে আমরা কি করতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি। এখানে আরো কিছু আছে, লক্ষ্য করো। আমাদের আমরা কিভাবে আমরা পড়ছি, আমাদের যত ডায়াবেটিক্স আছে, যত যা আছে না কেন, সবগুলোতে আমাদের বডিতে সকল কিছু আমাদের কি করে, আমাদের কমিয়ে ফেলে। তার মানে আমাদের পটাশিয়াম কি করবে, প্রস্রাব দিয়ে আমাদের আউট হয়ে যাবে। আমাদের প্রস্রাব দিয়ে আমাদের কি হয়ে যাবে, আমাদের আউট হয়ে যাবে। ওকে, এইবার আসো, আর কি হবে, আমাদের বমি এন্ড আমাদের ডায়রিয়া। তাহলে মনে করো এইটা হচ্ছে একটা আমাদের একটা স্টোমাক, ইসোফেগাস, দেন আমাদের স্টোমাক, দেন আমাদের কি মনে করো এটা আমাদের ইন্টেস্টাইন। তাই নরমালি এটা ডায়রিয়া হলে এখানে খাবারগুলো আমাদের বা কন্টেন্টগুলো আমাদের লস হয়। অন্যভাবে বমি হলে আমাদের কি এখানের খাবারগুলো আমাদের কি হয়, আমাদের লস হয়। এই বোথ পোর্শনের ক্ষেত্রে, বমির সাথে প্লাস ডায়রিয়ার সাথে বোথ কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হবে, সাথে তোমার পটাশিয়ামের লস হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের পটাশিয়ামের লস হবে। তাহলে খাবার আমার বমির সাথে যদি পটাশিয়াম লস হয়, ডায়রিয়ার সাথে যদি তোমার পটাশিয়াম লস হয়, তাহলে ব্লাডে কি হবে, ব্লাডে তোমার পটাশিয়াম লেভেল আমাদের কমে যাবে। ব্লাড আমাদের কি হবে, আমাদের পটাশিয়াম লেভেল আমাদের কমে যাবে। ওকে, এইবার আসো ল্যাকজেটিভ আমাদের অ্যাবিউজ। আমাদের কি, আমাদের অ্যাবিউজ। এটা আবার কি লক্ষ্য, এটা আমাদের একটু জানতে হবে। ওকে, দেখো আমরা যখন কনস্টিপেশন নিয়ে আসে আমাদের কাছে পেশেন্ট, আমরা কি করি, আমরা স্টুলা সফট হওয়ার জন্য আমরা ড্রাগস দিয়ে থাকি। এগুলোকে এক কথা আমরা কি বলি, আমরা ল্যাক্সেটিভ বলি। এখন দেখো আমরা যখন মানে বিশেষ করে প্রোটিনযুক্ত খাবারগুলো খেয়ে থাকি, মানে গরুর মাংসগুলো খেয়ে থাকি, তখন আমাদের কি হয়, আমাদের কনস্টিপেশন হয়ে যায়। তো যে সমস্ত মানুষগুলো মনে করো এই সমস্ত খাবারগুলো, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি খায়, তারা অলওয়েজ কনস্টিপেশন থাকে, অথবা হাঁটাচলা কম করে, তাদের কনস্টিপেশন থাকে। তারা যখন একবার তোমার ল্যাক্সেটিভ ইউজ করে একটু ভালো ফিল করবে, তখন তারা কি করতে থাকে, অলওয়েজ ল্যাক্সেটিভ ইউজ করতে থাকে। কি দরকার আছে এত করা, খাবার কম খাওয়া, এই করা সেই করা, হাঁটাচলা করা, প্রোটিনযুক্ত খাবার কম খাওয়া, শাকসবজি খাওয়া, কি দরকার আছে, ঝামেলা করার দরকার নেই। কি করি আমরা ল্যাক্সেটিভ অনেক খেতে থাকি। তাহলে ল্যাক্সেটিভটা আসলে কি, তোমার ওয়ান কাইন্ড অফ ডায়রিয়া করে। ল্যাক্সেটিভ মানে তোমার স্টোর পরিমাণটা সফট করে আউট করে ফেলবে। তাহলে দেখো আমি যে খাবার যে পটাশিয়ামটা আমি খাইলাম, ওই পটাশিয়ামটা আমাদের কি করবে, আমাদের জিআইটি অ্যাবজর্পশন করে আমাদের বডিতে নিয়ে যাবে। এইভাবে আমাদের ব্লাডে কি হবে, পটাশিয়াম লেভেল আমাদের নরমাল থাকে। কিন্তু তুমি যখন ল্যাক্সেটিভ ইউজ করবা, তুমি যা খাবা সেগুলো অ্যাবজর্পশন হওয়ায় কি হয়ে যাবে, তোমার আউট হয়ে যাবে। তাহলে তোমার কি বডিতে পটাশিয়াম লেভেল আস্তে আস্তে তোমার কমতে থাকবে। তার মানে ওয়ান কাইন্ড অফ কি ডায়রিয়ার মতো আচরণ করবে এটা। এই জন্য বলছে ল্যাক্সেটিভ আমাদের অ্যাবিউজ। ওকে, এই হচ্ছে আমাদের এতটুকু মোটামুটি মাথা রাখবা, তাহলে আমাদের কি, আমাদের হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে আমরা কিভাবে আমরা কি করব, আমরা পটাশিয়াম মানে কোন কোন কারণে আমাদের পটাশিয়াম কমতে পারে, আর এর আগে আমরা কি পড়ছি, আমাদের কোন কোন কারণে আমাদের পটাশিয়াম আমাদের বাড়তে পারে, এটা আমাদের মাথায় রাখবা। সকল ডায়াবেটিক্স আমাদের পটাশিয়াম কমায়, কিন্তু আমাদের একটা ডায়াবেটিস আছে, সেটা হচ্ছে আমাদের স্পাইনোল্যাকটোন। সে কি করে, যে আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল ইনক্রিজ করে। তাকে আমরা কার সাথে তুলনা করছি, আমাদের একসাথে সাধারণ তুলনা করছি। কেন, কারণ আওয়ামী লীগ এন্ড বিএনপি কোনো গ্রুপ মানে এই দলটা যেদিকে যাবে ওরাই কি করে, সরকার গঠন করতে পারে। তার মানে তার একটাই গুণ আছে, সেটা কি, সে আমাদের বডিতে পটাশিয়াম লেভেল আমাদের ইনক্রিজ করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমাদের কোনো ট্রিটমেন্ট পড়ার দরকার নেই। আমরা এক কথা আমরা পটাশিয়াম দিতে পারি। আমরা পটাশিয়াম অনেকভাবে দিতে পারি, খাবারের মধ্যে পটাশিয়াম দিতে পারি, ওরাল পটাশিয়াম দিতে পারি, আর কি করতে পারি, আইভি পটাশিয়াম দিতে পারি। যেহেতু ট্রিটমেন্টটা খুবই সহজ, এই জন্য ট্রিটমেন্ট কোনো সময় আসে না। অথবা পটাশিয়াম কম নিয়ে আসা পেশেন্টের সংখ্যা হচ্ছে আমাদের কি, আমাদের কম। বেশিরভাগ পেশেন্ট কি করে, পটাশিয়াম বেশি নিয়ে আমাদের আসে। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে যাই হোক, আরেকটা হালকা একটু আমরা একটু লিখে নিই, এখানে সমস্যা নেই। তাহলে আমরা কি আরেকটা আমরা ব্যবহার করতে পারি, কোন একটা পটাশিয়াম যদি আমাদের পেশেন্টে কমে যায়, তাহলে আমরা ওরাল পটাশিয়াম দিতে পারি। ওরাল আমাদের কি, আমাদের পটাশিয়াম আমাদের সিরাপ আছে, সেগুলো আমরা দিতে পারি। এক, দুই নম্বর আমরা কি করতে পারি, উপরে লেখা দরকার আমার ডায়েট। ডায়েট বলতে আমাদের ফুড বলতে কোন ফুডগুলা, ফুড বলতে মনে করো আমাদের কোকোনাট ওয়াটার, এগুলা, ক্লিয়ার। ওকে,
কোকোনাট ওয়াটার এগুলো আমরা দিতে পারি। আর কি করতে পারি, এগুলো যদি একদম কারেকশন না সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আইবি আমরা পটাশিয়াম দিতে পারি। একটা জিনিস এখানে একটু মাথায় রাখবা, সেটা পরীক্ষার জন্য না, সেটা একদম পাস করার পর যেহেতু পাস তো অবশ্যই করবা, ঠিক আছে, ফেল করার তো কোনো প্রশ্নই আসে না, যে ঠিকমতো ক্লাসগুলো করো। দেখো সবাই সবাই মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে যেভাবে প্ল্যান ফেসবুকে পোস্ট করতেছে, এত সবগুলো দেখে আমার পরিচিত, তার মানে তুমি বুঝতে পারতেছো। ওকে, এবার আসো, তাই লক্ষ্য করো, তার মানে এই যে আইবি পটাশিয়াম যখন একটা পেশেন্টকে দিবা, দেখো আমরা একটা মানুষের পটাশিয়াম পার ডে কতটুকু দরকার, তাহলে আমরা নর্মাল হিসাব করি কিভাবে, যে 1 কেজির জন্য আমরা 1 কেজি ওয়েটের জন্য আমরা কি 1 করে আমরা পটাশিয়াম হিসাব করি, আর একটু বেশি দরকার হয় এটা আমরা হিসাব করি 1 করে ধরি। তাহলে মনে করো একটা আমার ওজন মনে করো 60 কেজি হলে, 70 কেজি হলে, লক্ষ্য করো 70 কেজি হলে, তাহলে আমাদের পটাশিয়াম দরকার পার ডে আমাদের কি, আমাদের 70 করে দরকার, 70 করে আমাদের কি করা দরকার প্রতিদিন। এখন আমাদের তো কোনো দরকারই হয় না, কেন আমাদের দরকার হয় না, কারণ আমরা খাবারে যে পটাশিয়ামগুলো আছে এগুলো আমাদের ব্লাডে চলে আসে, যেটা আমাদের দেওয়া লাগে না। কিন্তু যে মানুষগুলো মনে করো একটা ওটি করলো, মনে করো মানে আমাদের কোনো একটা সার্জারি অথবা জিআইটি এর যে কোনো সার্জারি, এগুলোতে দীর্ঘদিন কি করতে হয়, নাথিং পারওয়াল এনপিও রাখতে হয়, মানে মুখে কিছু খাবার খেতে পারবে না এই সমস্ত ওটিগুলোতে বড়গুলোতে। এখন মনে করো এই পেশেন্ট তুমি 10 দিন এনপিও রাখবা, 10 দিন, 10 দিন সে মুখে কিছু খাবে না, তাহলে তার ব্লাড পটাশিয়াম লেভেল কি করবে, কম থাকবে। কোনো পেশেন্ট আমরা 3 দিনের বেশি এনপিও রাখলে পটাশিয়াম দিতে হয়, তাহলে তুমি পটাশিয়াম দিবা, তাহলে ওজন যদি 70 কেজি হয়, তাহলে কি কত পটাশিয়াম দিবা, 70 পটাশিয়াম দিবা পার ডে। এখন আমাদের মনে করো মানে 1 এমপুল, মানে আমাদের একটা কাঁচের বোতলের ভিতরে 1 এমপুলের ভিতরে আমাদের কি 20 করে পটাশিয়াম থাকে, তাহলে 70 হলে কি মোটামুটি আমরা যদি 3টা বোতল নিই, তাহলে 20 ইন্টু আমাদের 3, আমাদের 60 হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা অ্যাডাল্ট পার্সনের মোটামুটি আমাদের মতো ওয়েট, মানে ইন অ্যাভারেজ ওয়েট যাদের, তাহলে 3 এমপুল তুমি পটাশিয়াম পার ডে দিতে হবে। এখন যারা মনে করো 100 কেজি ওয়েট, তাহলে তুমি কি 5 এমপুল তুমি দিবা, এরকম আর কি একটা আন্দাজ করে আর কি, মানে 5 10 এই দুই কোনো ঘটনা। ওকে, এখন এই পটাশিয়ামটা দিবা কিভাবে, এমপুল তো অল্প একটু, এমপুল তো অল্প একটু, আমাদের যেটা করতে হবে একটা নর্মাল স্যালাইন নিতে হবে। নর্মালি আমাদের হিসাব হচ্ছে যে 500 ml নর্মাল স্যালাইন, 500 ml নর্মাল স্যালাইনের ভিতরে 1 এমপুল আমরা কি করবো, 1 এমপুল আমরা পটাশিয়াম সিরাপ অ্যাড করবো। কেন, কারণ এইটা আমি তুমি যদি 500 ml স্যালাইনের সাথে 1 এমপুল পটাশিয়াম ইনজেকশন ফর্মে দিয়ে তারপর পেশেন্টকে দাও, তারপর পেশেন্ট বলবে কি যে স্যার আমার হাত অনেক জ্বলতেছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, মানে পটাশিয়াম এত ভয়ঙ্কর একটা জিনিস, তারপর তুমি পটাশিয়াম কি করতে পারবে না, সরাসরি ইনজেকশন আকারে দেওয়া যায় না। তার মানে যদি আমি 3 এমপুল দিই, তাহলে কি করতে হবে, মিনিমাম 1.5 লিটার স্যালাইন দিতে হবে। ইভেন যদি কোনো কারণে 1.5 লিটার দিতে নাও পারি, সেক্ষেত্রে কমপক্ষে 1 লিটার কি করতে হবে, দিতেই হবে। আর কি দিতে হবে, আমরা নর্মালি যে কোনো স্যালাইন বা ফ্লুইড আমরা কি করি, মানে প্রতি মিনিটে আমরা 20 25 30 ড্রপ করে আমরা দিয়ে থাকি। কিন্তু তোমার পটাশিয়াম যখন তুমি দিবা, অবশ্যই অবশ্যই আমার সোলি দিতে হবে, বা তুমি লিখে দিবা নার্স ওদের মতো করে ব্যবহার করবে, কিন্তু তোমার কি লিখতে হবে, তোমার সোলি টার্মটা লিখতে হবে। মানে সোলি মানে হচ্ছে কি, তোমার প্রতি মিনিটে 10 ড্রপ করে, 10 অথবা ম্যাক্সিমাম 15 এর বেশি না। যেখানে আমরা অন্য ব্লাড অথবা অন্য ফ্লুইড আমরা কি, আমরা 20 25 30 পর্যন্ত আমরা দিই, কোনো সমস্যা নেই, 20 থেকে 30 দেওয়া হয়। মানে 10 দিলেও তোমার পেশেন্ট কি বলে, স্যার আমার হাত ব্যথা করতেছে, এরকম কথাটা বলবে। কারণ তুমি যদি এটা না লিখে দাও, তাহলে কি করবে, নার্স তো নর্মাল ভাবে দিতে থাকবে 30 করে 20 করে, তোমার কার্ডিয়াক অ্যারেস্টে বেশি ওখানে মারা যাবে। কেন, পটাশিয়াম অনেক ভয়ঙ্কর একটা আমাদের, কেন তোমরা জানো পটাশিয়াম কি আছে, ইসিজি গ্রাফ চেঞ্জ হয়ে যায়, তার মানে এইভাবে আমাদের দিতে হবে। তাহলে আমরা কি করবো, এইভাবে আইবি পটাশিয়ামটা আমরা এইভাবে কারেকশন করবো। তার মানে অনেক সময় লাগবে, এক কথা জটপট কারেকশন সম্ভব না। ওকে, তাহলে এই হতো আমাদের কন্ডিশন এতটুকু। তার মানে আমরা খাবার দাবার আমাদের কারেকশন করতে পারি। নর্মালি আমরা কি করি শোনো, আমরা 3 এর উপরে থাকলে খাবার দাবার, 2.5 থেকে 3 এর থাকলে আমরা ওরাল ফর্মে আমরা কি করি, আমরা সিরাপ দিয়ে রাখি পটাশিয়াম সিরাপ, আর 2.5 এর নিচে গেলে তখন কি করা হয়, যে আইবি আমাদের সলিউশন ফ্লুইড দিতে হয়, ওকে, পটাশিয়াম মিক্স করে। এটা কন্ডিশন আমরা নর্মাল সাথে দিতে পারি, অথবা যে হার্টম্যান স্যালাইনের ভিতর পটাশিয়াম আছে সেটাও কি করতে পারি, সেটাও দিতে পারি, নর্মাল সাথে আমরা দিই, যাতে অন্য ঝামেলা এড়ানোর জন্য। ওকে, তাহলে আমাদের পটাশিয়াম সম্পর্কে আমাদের মোটামুটি শেষ। তাহলে আমরা পটাশিয়াম সম্পর্কে আমরা কি বললাম, কোন কোন কন্ডিশনে পটাশিয়াম বাড়তে পারে, কজেস আমরা হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্ট পড়লাম, কজ অফ দ্য হাইপোক্যালেমিয়া পড়লাম, তারপর কি পড়লাম, তার আরেকটা আমরা পড়লাম, ট্রিটমেন্ট আমরা পড়লাম। আর কি পড়লাম, যেটা আমাদের শরীরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পটাশিয়ামের সাথে আমাদের ইসিজি সম্পর্কটা। মানে আমাদের পটাশিয়াম বাড়লে কি ধরনের চেঞ্জ, আর পটাশিয়াম আমাদের কমলে আমাদের কি ধরনের চেঞ্জ, এটা ঠিক আছে। মানে এই চারটা থেকে মনে করো কোশ্চেন আসেই। মানে তুমি বেশিরভাগ কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি দেখবা কি 10 বারের ভিতরে 8 বার কি এখানে কোশ্চেন থাকবেই। তার মানে এই পুরো টপিকসটা একটা কি, এটা ইনফিনিটিভ স্টার আমাদের কোশ্চেন। ওকে, আমি যখন ইনফিনিটিভ কথাটা বলবো তখন পাশে কি করবো, তুমি মার্ক করে নিবা, যাতে তুমি মানে সুন্দর বুঝতে পারো। হাইপোবোলিমিয়া, হাইপোবোলিমিয়া তার মানে তোমার পেশেন্ট এখানে ভলিউম লেভেল কম। হাইপোভলিমিয়া মানে হচ্ছে কি, তোমার পেশেন্টের ভলিউম লেভেল আমাদের কম, একদম সহজ, এগুলো মুখস্থ কিছু নাই। তাহলে লক্ষ্য, হাইপো মানে আমাদের কম, আর ভলিউম মানে কি আমাদের কি, আমাদের অ্যামাউন্ট বা আমাদের ভলিউম যেটা মনে করেন, এক কথা একটা ফ্লুইড কম তোমার বডিতে। তাহলে কোন একটা পেশেন্ট যদি বডিতে ফ্লুইড কম থাকে, তাহলে পেশেন্ট কি পানির জন্য সে তৃষ্ণা ফিল করবে, পানি খেতে যাবে। প্রথম কথা হচ্ছে আমাদের এটা। একটা পেশেন্টের ফ্লুইড কম মানে কি, পেশেন্ট ডিহাইড্রেট হয়ে আছে, রাইট। তাহলে পেশেন্ট কি হবে, একটা উইকনেস আমাদের ফিল করবে। তাহলে একটা পেশেন্ট ফ্লুইড কম মানে কি, ফ্লুইড কি শুধু স্কিনে ফ্লুইড কম না, ব্লাড বেসে ফ্লুইড কম। তাহলে পেশেন্ট কি ফিল করবে, আমাদের হাইপোটেনশন আমাদের ফিল করবে। তাহলে লক্ষ্য করো, আমাদের যখন একটা পেশেন্ট হাইপোটেনশন হয়ে গেল, হাইপোটেনশন হয়ে গেল কোনো পেশেন্টে তোমার, তাহলে একটা পেশেন্ট হাইপোটেনশন হয়ে আছে, তোমার কি হার্ট কি বসে থাকবে, না হার্ট বসে থাকবে না, হার্ট চাবে কি বিপিটাকে নর্মাল করার জন্য। তো সে কিভাবে বিপি নর্মাল করবে, সে আমাদের হার্ট রেট আমাদের ইনক্রিজ করে ফেলবে, আমাদের হার্ট রেট আমাদের ইনক্রিজ করে ফেলবে। তাহলে নর্মালি আমাদের কি হয়, আমাদের হাইপোটেনশন হলে পেশেন্ট কি করে, আমাদের হার্ট কি করে, আমাদের হার্ট রেট ইনক্রিজ করে। তাহলে পেশেন্টের যেহেতু আমাদের ডিহাইড্রেশন, তাহলে আমাদের কি হবে, আমাদের ড্রাই মাউথ হবে। আমাদের পেশেন্ট কি হবে, আমাদের ড্রাই মাউথ, আমাদের কি হবে, আমাদের ট্রাকিকার্ডিয়া। ট্রাকিকার্ডিয়া কাকে বলে, আমাদের হার্টবিট 100+ হওয়াটাকে আমরা কি বলি, আমরা ট্রাকিকার্ডিয়া। ক্লিয়ার, একদম সহজ জিনিস। এই বাসো এখানে আসো। ওকে, মানে ওইটার পরে কিন্তু আমাদের এখানে, বুঝছো, ওখানে লেখাটা টি হয়ে গেছে, ওইটার পর আমাদের এখানে। এই বাসো আর কি হবে,
তোমরা জানো যে আমাদের কোনো একটা পেশেন্ট ডিহাইড্রেশন হলে বা ফ্লুইড কমে গেলে আমাদের কিডনিতে কি যাবে কম, আমাদের ব্লাড বা আমাদের ফ্লুইড কম যাবে। কিন্তু ফ্লুইড কম গেলে আমাদের কি হবে, কিন্তু আমাদের ফ্লুইড কম গেলে আমাদের পেশেন্ট ইউরিন আউটপুট আমাদের কমে যাবে। একটা পেশেন্টের বডিতে যদি আমাদের পানি না থাকে তাহলে আমাদের ওয়েট কি হবে, ওইটা আমাদের কমে যাবে। একদম সহজ। তাহলে এইটা উল্টা কোনটা, এইটা উল্টা হচ্ছে তোমার হাইপারক্যালেমিয়া, আমরা হাইপারবোলিমিয়া। ঠিক আছে, ওকে, এখানে একটু অনেক পড়া আছে, এখানে আমরা একটু সরি আমরা পড়বো আমাদের হাইপারবোলিমিয়া। তাহলে এবার কোশ্চেন আসতে পারে, কিন্তু লেস ইম্পর্টেন্ট এগুলো। কিন্তু হাইপারবোলিমিয়া বলে তুমি কি কি ফিচার পাবা, কিন্তু আমাদের বাস্তব ল্যাবে এগুলো আমাদের জন্য কি, আমাদের খুবই খুবই আমাদের গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের বাস্তব ল্যাবে কি, আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হাইপারবোলিমিয়া, তাহলে হাইপার মানে কি আমাদের বেশি, আর বলিয়া মানে কি আমাদের কি বলিয়াম। তার মানে হাইপারবোলিয়া মানে আমাদের কি, এখানে আমাদের কি বেশি, বলিতে এক কথা কি, ইসিটা আমরা গত ক্লাস আমরা শেষ করছি। ঠিক আছে, ইসি আমরা ঈদের আগে, ঠিক আছে, আমরা পরের সময় ইসি আমরা এখানে কি করছি, আমরা শেষ করছি। বা হাটে যখন যাবা তখন আবার আমরা এমআই তো অন্যগুলো আমরা ওখানে আলোচনা করবো। ঠিক আছে, যেটা যেখানে ওইটা ওখানে, কারণ একসাথে সবগুলো যদি আমি পড়াতে যাই ইসি তখন তোমার মানে মাথায় কাজ করবে না। কিন্তু ওখানে আমরা কি করবো, রিভিউ করবো। কিন্তু গত আমাদের এক নম্বর লেকচার এটা কি করতে হবে, পড়তে হবে। ওকে, এবার আসো। তাই লক্ষ্য করো, আমরা এখন কি পড়াবো, আমরা পড়াবো যে তোমার পেশেন্টের বডিতে পানি বাড়লে তুমি কিভাবে বুঝতে পারবা, পানি বাড়লে তুমি কিভাবে বুঝতে পারবা। তাহলে লক্ষ্য করো, আমরা জানি একদম সহজ জিনিস, আমরা মনে করো আর কয়েকটা দিন পড়া, 2-4টা ক্লাসের পর আমাদের সিস্টেমটা আরো ইজি হয়ে যাবে, কারণ তখন তুমি অনেকগুলো বুঝতে পারবা। তাহলে মনে করো এইটা একটা ব্লাড ভেসেল। আসলে আমরা যেভাবে দেখি যে পৃথিবীর মানুষও ওইরকম না, বুঝছো, তুমি যাকে অনেক আপন পাবা দেখবা, মানে ওই আমার জামলা তোমাকে ফেলে দেবে, তুমি চিন্তা করতে পারবা না। তারপর আমরা আসলে বাস্তবে যেরকম দেখি, মানে নর্মাল যেরকম দেখি, বাস্তব কি মানে অন্যরকম আর কি। এটা বুঝতে পারছো, এরকম আর কি, বুঝছো। ওকে, তাহলে আমরা ব্লাড ভেসেলটা এরকম দেখি, আসলে ব্লাড ভেসেলটা এরকম না। এখানে প্রতিটা ব্লাড ভেসেল ভিতরে কি আছে, আমাদের একটা ছিদ্র আছে। আমাদের ব্লাড ভেসেল ভিতরে কি আছে, আমাদের ছিদ্র আছে। তাহলে আমাদের ব্লাড ভেসেলগুলো আসলে কি রকম, এটা একটু জুম করে তুমি দেখতে পাবে, তোমার ব্লাড ভেসেল হচ্ছে এই টাইপের। এটা আমাদের কি হতে পড়ে আছে। তার মানে আমরা এইটা এতদিন ক্লাসে পর এইটা বলতে পারি যে ভাই, আমাদের এখানে আমাদের মানে ফ্লুইড বাড়তে থাকে, তাহলে যেহেতু ব্লাড ভেসেল রাবারের মতো, ব্লাড আমাদের বড় হতে থাকবে, ফুলতে থাকবে। তাহলে ব্লাড যত বেশি ফুলবে, যত বেশি আমাদের চড় হবে, যত বেশি আমাদের প্রেশার আমাদের জেনারেট হবে, তত বেশি ছিদ্র দিয়ে আমাদের পানিটা কি হয়ে যাবে, আমাদের বাইরে চলে যাবে। এটা আমরা প্লাজমাটা নর্মালি বাইরে যায়, আমরা ফ্লুইড বলি আমাদের সহজ করার জন্য পড়াটা। তাহলে বাইরে যদি যায় তাহলে সে কই যাবে, ব্লাড ভেসেল আমাদের বাইরে যাবে। তাহলে ব্লাড ভেসেল বাইরে কি থাকে, এক কথায় স্কিন থাকে, দুইটা সেলের মাঝে স্পেস থাকে, এগুলো থাকে এক কথায়। তাহলে সেই পানিটা আমাদের কি হবে, আমাদের হাত পায়ে চলে আসবে। এইটাকে আমরা কি বলি, আমরা সয়েলিং বলি, আমরা এডিমা বলি, বা অ্যাঙ্গেল সয়েলিং বলি। অ্যাঙ্গেলের কথা কেন বেশি বলতেছে, কারণ নর্মালি আমরা যদি এমনিও বসে থাকি, বিশেষ করে ঈদের সময় তুমি যখন কোনো কারণে যদি মনে করো গাড়িতে যাও, তখন তুমি বুঝবা, মনে করো 5 ঘন্টা রাস্তায় তোমার 10 ঘন্টা সময় লাগে, তো পাটা পুরো ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে পড়ে। ঠিক না, ঈদের সময় কেন সব গাড়ি একদিন মনে করে বাইর হয় এরকম। তার মানে সময় আমরা তো পোলাপান সমস্যা নেই, কিন্তু বুড়া মানুষ অত প্যাকিং সুইমে তাদের পা ফুলে যায় বসে থাকতে থাকতে। কেন, কারণ ওটাতে গ্র্যাভিটির কারণে নর্মালি পা একটু ফুলে যায়, কারণ পানিটা পায়ের দিয়ে বেশি থাকে, গ্র্যাভিটির কারণে ফুলে নিচে দিয়ে থাকবে, এটাই কি, এটাই স্বাভাবিক। ওকে, এই কথা বলছেন। এট দ্য সেম টাইমে কি শুধু পায়ে হবে, অ্যাবডোমেনের ভিতর হবে অ্যাসাইটিস, অথবা অ্যাবডোমেন কি হবে, আমাদের ফুলে যাবে। অ্যাবডোমেন ফুললে কি হবে, অ্যাবডোমেন পেইন হবে কিন্তু। ওকে, এইবার যদি আরেকটু আমরা একটু কথা চিন্তা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা লাংস। এটা মনে করো যে না আমাদের কি, এটা আমাদের একটা লাংস মনে করো। ওকে, এটা আমাদের মনে লাংস। এখান থেকে আমরা একটু জুম করলে আমরা এখানে কি পাবো, একটা অ্যালভিওলে আমরা পাবো। আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যালভিওলে আমরা পাবো। তাহলে এই অ্যালভিওলার চারপাশে কি থাকে, চারপাশেই আমাদের আবার ব্লাড ভেসেল থাকে। তাহলে এই পানিটা কি হবে, এট দ্য সেম টাইমে সেই পানিটা কি হবে, তোমার এই অ্যালভিওলের ভিতরে তোমার চলে আসবে, এখানে তোমার চলে আসবে। এখন লক্ষ্য করে এখানে যে চলে আসে, তাহলে আমাদের উপর থেকে আমাদের অক্সিজেনটা কি করতে পারবে না, আমাদের ব্লাড ভেসেল ভালো মতো আসতে পারবে না, ভালো মতো আমাদের আসতে পারবে না, ব্যাক করে চলে যেতে পারে। তাহলে পেশেন্টে কি হবে, পেশেন্ট আমাদের ব্লাড আমাদের অক্সিজেন লেভেল আমাদের কমতে থাকবে। অক্সিজেন লেভেল আমাদের কমলে পেশেন্টে কি শুরু হয়, আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাহলে আমাদের পেশেন্ট কি হতে পারে, আমাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে, আমাদের ব্রেথলেসনেস আমাদের শুরু হতে পারে। ক্লিয়ার, এই টার্মটা মনে তোমার অলরেডি বোঝা শেষ যে পেরিফেরাল এডিমা, মানে পেরিফেরাল এডিমা মানে কি, হাত পা ফুলে যাওয়া, এটা তোমার মনে তোমার বোঝা শেষ, পেরিফেরাল আমাদের এডিমা। ওকে, এইবার আমরা কথা বলবো আমরা জেবিবি বা জুগুলার ভেনাস প্রেশার। তাই লক্ষ্য করো, এইটা একটা হার্ট, এটা আমাদের হার্ট। আমাদের হার্টের মনে করো আমাদের 4টা পার্ট। ওকে, আমাদের হার্টে আমাদের 4টা পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের হার্টের রাইট সাইড, রাইট এটিএম হবে, আমাদের রাইট আমাদের ভেন্ট্রিকল হবে, লেফট এটিএম হবে, এন্ড আমাদের কি লেফট ভেন্ট্রিকল হবে। ক্লিয়ার, ওকে। তাহলে নরমালি আমাদের ব্লাড সার্কুলেশন আসলে কিরকম, একটু হালকা এখান থেকে একটু দেখে নাও, তাহলে পরবর্তী সুবিধা হবে। উপর থেকে যেটার মাধ্যমে আমাদের কি ব্লাড আসে, ওইটার নাম আমরা কি দেই, ওইটার নাম দিয়ে আমরা সুপিরিয়র ভেনা কেভা নাম দিই। আর নিচের দিকে যেটা থেকে ব্লাড আসে ওইটার নাম আমরা কি দেই, আমরা ইনফিরিয়র ভেনা কেভা নাম দিই। ওকে, তাহলে মনে করো নিচেরটা নাম হবে কি আমাদের ইনফিরিয়র আমাদের ভেনা কেভা, আর উপরেরটা নাম হবে কি আমাদের কি সুপিরিয়র আমাদের ভেনা কেভা। ক্লিয়ার, ওকে। দেন একসাথে মিলিত তারা কি করে, তারপর আমাদের হার্টে এইভাবে প্রবেশ করে, এবার আমাদের কি আমাদের প্রবেশ করে। ওকে, তাহলে এইবার যখন হার্টে আমাদের প্রবেশ করে তাহলে কি হবে, এরপরে এখান থেকে আমাদের ব্লাডটা কি হবে, আমাদের এখানে আসবে, একটা বাল্বের মাধ্যমে আমাদের কি করবে, আমাদের এখানে আসবে, দেন আমাদের লাংসে দেবে এরকম। তাহলে কোন একটা পেশেন্টের মনে করো যদি আমাদের ভলিউম বেশি হয়, আমাদের হাইপার ভলিমিয়া আমাদের হয়, হাইপার ভলিমিয়া হলে হার্ট পাম্প করতে একটা সময় হার্ট কি করতে পারবে না, আর পাম্প করতে পারবে না, হার্ট আমাদের কি হার্ট ফেল করবে, হার্ট পাম্প করতে পারবে, হার্ট ফেল করবে। যদি তোমার হার্ট ফেল করে সেক্ষেত্রে আমাদের কি হবে না, এখানে ব্লাড উপর থেকে আসবে না, আবার এখানে যদি ব্লাড না আসে তাহলে লাংস থেকে এটা আমাদের ব্লাড আসবে না, এখানে আমাদের লাংস থাকে, এখানে আমাদের কি থাকে, আমাদের লাংস থেকে ব্লাড আসবে না। আবার লাংসে ব্লাড না গেলে এখান থেকে তোমার কি ব্লাড আবার এখানে আসবে না, যাবে না। তাহলে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি যেটা হলো যে তোমার এই রিজনের ভিতরে তোমার ব্লাড জড়ো হয়ে গেল। তাহলে এই রিজনের ভিতরে যে ব্লাডটা আমাদের জড়ো হয়, তাহলে এখানে আরেকটা ভেন আছে, নাম হচ্ছে আমাদের জুগুলার ভেন।
যেটা আমাদের যে আমাদের এটা জুগুলার ভেইন, এই জুগুলার ভেইন দিয়ে কি হবে না, এই জুগুলার ভেইন দিয়ে ব্লাডটা নিচে আসবে না। তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের প্রেশার বাড়তে থাকবে। এইটার নাম হচ্ছে আমাদের কি জুগুলার ভেনাস প্রেশার আমাদের কি আমাদের ইনক্রিজ হয়ে যাওয়া, বা শর্টকাট আমরা কি বলি যে বিপি আমাদের ইনক্রিজ হয়ে যাওয়া। তাহলে কোন একটা পেশেন্টের যে বিপি ইনক্রিজ হওয়া মানে হচ্ছে কি তোমার বুঝতে হবে কি তোমার রাইট হার্ট ফেল, বা আমাদের কি রাইট হাতে এত বেশি আমাদের কি ব্লাড জড়ো হইছে, আমাদের কি আমাদের ব্লাড আমাদের হার্টে যেতে পারতেছে না, এটা আমাদের বুঝতে হবে। আর কোন একটা পেশেন্ট লাংসে আমাদের ক্রেপস হওয়া মানে কি, লাংসে আমাদের ক্রেপস হওয়া মানে হচ্ছে যে আমাদের লেফট হার্টের ঝামেলা, এটা তোমার বুঝতে হবে। যদি একটা হলো একটা বাজে অটো, কিন্তু এটা একটু বুঝতে হবে। তারপরে কোন পেশেন্টে মনে করো শ্বাসকষ্ট, এটা সবচেয়ে ভালো ফিচার কার জন্য, তোমার লেফট হার্টের জন্য। কেন লক্ষ্য করো, কারণ লেফট হার্ট ফেল হলে লাংস থেকে পানি আসতে পারবে না, দ্যাটস কি তোমার শ্বাসকষ্ট। আর রাইট হার্ট যদি ফেল হয় তাহলে উপর থেকে ব্লাড নিতে আসতে পারবে না। তাহলে আমাদের কি হবে, এখানে প্রেশার বেড়ে যাবে, এর নাম কি জুগুলার ভেনাস প্রেশার আমাদের ইনক্রিজ হয়ে যাওয়া। তাহলে আমার মনে হয় তুমি বুঝতে পারছো কেন আমাদের কি হবে জুগুলার ভেনাস প্রেশার আমাদের ইনক্রিজ হয়ে যাওয়া। ওকে, তাহলে আমাদের গতবার আমাদের কোশ্চেন, আমাদের জিনিসগুলো খুবই সহজ, একদম বাস্তবের সাথে কোরিলেট করে। এটা মনে করো কথা এই ঈদে মনে করো বাসায় গেছো, যেন কত মানে ছোট বাচ্চাটা আছে বাসায়, মনে করো ওর বয়স মনে করো 6 মাস না, মনে করো 1-2 বছর। এবং তোমার সাথে সে কি করলো, দোকানে গেল। এখন তুমি তাই কি কিনে দিলা, একটা জুসের বোতল তুমি মনে করো কিনে দিলা, মনে করো সাপোজ কথার কথা। ওকে, এখন মনে করো এটা তো মনে করো তুমি 500 ml নিচে তো তুমি জুস কিনতে পারবে না, 500 ml মিনিমাম একটা মানে 1-1.5 টাকা দিয়ে 500 ml কিনতে হবে। তাহলে তুমি কি করলা, 500 ml মতো কিনে দিলা, বুঝছো, 500 ml কিনে দিলা। এখন 500 ml তো সে খেতে পারবে না। এখন তুমি কি করলা, তুমি টিউব দিয়ে বা আমাদের স্ট্রো দিয়ে তুমি কি করলা, উপরে পোর্শনটা খেয়ে নিচে একটু হালকা তাকে দিলা, কারণ তুমি সে খেতে পারবে না, ছোট মানুষ তুমি জানো। এখন সে কি করবে জানো, এতটুক মানে সে জুস সে খেতে পারে, সে উল্টা সে খেতে তো জানে না। সে কি করবে, এই টিউব দিয়ে এখানে ফু দিবে, টিউব দিয়ে সে উল্টা কি করবে, এখানে সে ফু দিবে। তাহলে এখানে ফু দিলে কি হবে মনে করো, এখানে এগুলো পানিগুলো লাভ দিয়ে পড়বে, মানে বুদবুদ শব্দ হবে। তো এইটার নামই হচ্ছে আমাদের ক্রিপস লাংসের ক্ষেত্রে। তাহলে আমি এটা লাংসে কোরিলেট করি, মনে কথার কথা, যে এটা হচ্ছে তোমার একটা লাংস, এই লাংসের একটা অ্যালভিওলাই মনে করো, অ্যালভিওলাই। তাহলে আমরা জানি লাংসের ভিতরে অ্যালভিওলাই ভিতরে কি জমা হয়ে আছে, আমাদের পেশেন্টের আমাদের পানি জমা হয়ে আছে। কেন পানি জমা হয়ে আছে, কারণ আমাদের পেশেন্ট বডিতে অনেক বেশি পানি লক্ষ্য করো, এই অবস্থা হয়ে আছে অ্যাজ লাইক অ্যাজ তোমার কি তোমার জুসের তোমার বোতলের মতো, ঠিক না। ওকে, এখন আমি এবার যখন নিঃশ্বাস নিব, লক্ষ্য করো, আমি নিঃশ্বাস নেওয়া মানে কি, বাচ্চার মতো বাচ্চা যেভাবে এখানে ফু দিচ্ছে, আমি যখন নিঃশ্বাস নিলাম, এবার আমার নিঃশ্বাস গিয়ে কি হবে, বাতাসটা গিয়ে কি হবে বলতো, পানির সাথে বাড়ি খাবে, একদম হুবহু কার মতো, তোমার এটার মতো। তাহলে সেম কি হবে, এখানে বুদবুদ শব্দ হবে। এটা যখন আমরা আমরা কি শুনতে পাবো, ওইটার নাম হচ্ছে আমাদের কি আমাদের ক্রিপিটেশন। যেহেতু লাংসের কথা, দ্যাটস নাম হচ্ছে কি আমাদের পালমোনারি আমাদের ক্রিপিটেশন, মনে থাকবে। তো আমার মনে হয় যে তুমি এটা তুমি বুঝতে পারো, দুইটার সাথে কোরিলেট করে। আগে তুমি আমাদের কেন, কারণ এই সাথে তুমি বুঝতে পারবে না, তাহলে তুমি কি করবা, তুমি প্রথম ওইটা তুমি বুঝবা যে আমরা জুসের বোতল কেনার পরে বাচ্চারা যেটা করে এটা এরকম। ওকে, 2 নম্বরে আমরা লাংসটা যে আরেকটু একটু লক্ষ্য করি, এইটা হচ্ছে তোমার লাংস, এইটা হচ্ছে তোমার লাংস। এই লাংস কিন্তু দুইটা লেয়ার দ্বারা তৈরি, এরকম দুইটা লেয়ার দ্বারা তৈরি। এখন আমরা জানি আমাদের এই লেয়ারের ভিতরে হালকা একটা ফ্লুইড থাকে, হালকা হালকা। কেন এখানে একটু ফ্লুইডের মধ্যে থাকে, কারণ এখানে ফ্লুইডের মধ্যে থাকে হালকা, যাতে ঘর্ষণ এড়ানোর জন্য, যাতে ঘর্ষণটা না খায় লাংস, মনে থাকবে। ওকে, এটা নর্মাল, হালকা একটু ফ্লুইড টাইপের থাকে, এটা লিকুইড প্রেশার থাকে তোমার লাংসের ক্ষেত্রে। কেন, কারণ আমাদের লাংস আমাদের আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেমে কেন লিকুইড প্রেশার এখানে। এখন তোমার যখন মনে করো এখানে তোমার পানি বাড়তে থাকবে, তাহলে কি হবে, তোমার হয়তো এই যে তোমার কি পানি বাড়তে থাকতে পারে, এইটার ভিতরে ফ্লুইডটা চলে আসলে আমরা কি বলবো, আমরা বলবো প্লুরাল ইফিউশন। কেন, এই ক্যাভিটির নাম কি, তোমার প্লুরাল ক্যাভিটি। তোমার অ্যাবডোমেনের ভিতরে পানি বাড়ার আমাদের সুন্দর নাম কি, আমাদের সুন্দর নাম হচ্ছে আমাদের অ্যাসাইটিস। আমাদের পানি যদি এর আগে কোশ্চেন তুমি দেখলা কি পানি কমে গেছে বডিতে, হাইপোভলিমিয়া, ওয়েট তোমার লস, তাহলে এবার বডিতে পানি বাড়লে তোমার কি হবে, আমাদের ওয়েটটা আমাদের কি আমাদের গেইন হবে। এর আগে তুমি দেখছো যে আমাদের পানি বাড়লে, সেই পানি কমলে হাইপোটেনশন, এইবার আসো পানি বাড়লে আমাদের কি হবে, তাহলে আমাদের উল্টো হবে। ক্লিয়ার, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের পড়ানো শেষ, যে একটা পেশেন্টের মানে প্রতিদিন কতটুকু আমাদের পটাশিয়াম দরকার। তাহলে আমাদের পটাশিয়াম দরকার, তোমরা যেন আমরা এক করে হিসাব করছি, তাহলে একটা 60 কেজি মানুষ হলে কি আমাদের 60 দরকার, 70 কেজি মানুষ হলে আমাদের কি 70 দরকার। ওকে, আর সোডিয়াম হিসাব করবো নরমালি আমাদের 1.5 করে অথবা কি আমাদের 2 করে হিসাব করবো। সোডিয়াম হচ্ছে পটাশিয়ামের দ্বিগুণ। নরমালি আমরা কি করি, আমরা যদি পটাশিয়াম হচ্ছে পার কিন্তু 1 করে হিসাব করি, আর আর সোডিয়াম হিসাব কি আমাদের দ্বিগুণ। তার মানে একটা 70 কেজি মানুষ আমাদের সোডিয়াম দরকার, আমাদের 70 × 2, তার মানে আমাদের 140 আমাদের সোডিয়াম দরকার। এগুলো কখন দরকার হয়, যদি একটা দীর্ঘদিন তোমার পেশেন্টটা এনপিও থাকে তখন আমাদের দরকার হয়। ওকে, ওকে, এই কোশ্চেনটা এটা আমরা পড়াবো, এখানে আমরা পড়াবো না। ওকে, আমরা এটা পড়াই কেন, আমাদের এটা খুবই দরকার। ওকে, সমস্যা না, আমরা ফার্মা তোমরা পড়াতে পারতাম, কিন্তু তোমরা এটা জানো এই কোশ্চেনটা, যে একটা ডায়াবেটিক্স ড্রাগের সাইড ইফেক্ট কি। তাহলে তোমরা কি জানো, আমরা ফার্মাতে পড়াই, ঠিক আছে, ওখানে সুন্দর মতো লেখা আছে, ওখানে পড়াই। এবার আমরা হাইপোনেট্রিমিয়া আমরা পড়বো। আমরা কি পড়বো, আমরা হাইপোনেট্রিমিয়া। বিশ্বাস করো যে তোমার এটা এত বেশি তোমার লাগবে, এত বেশি তোমার লাগবে তুমি চিন্তাও করতে পারবে না। এটা হাইপোনেট্রিমিয়া এত বেশি আমাদের ডে টু ডে লাইফে আমাদের লাগবে। তাহলে একটা পেশেন্টের নর্মাল সোডিয়াম লেভেল আমাদের কত, যে আমাদের 135 থেকে 150 রয়েছে নর্মাল সোডিয়াম লেভেল। তার মানে কোন একটা পেশেন্টের যদি আমাদের সোডিয়াম লেভেল 135 এর নিচে চলে আসে, আমরা কি বলবো, আমরা হাইপোনেট্রিমিয়া, আমরা কি বলবো, আমরা হাইপোনেট্রিমিয়া। ওকে, আমরা সিয়াট পড়বো, এটা পড়বো একটু পরে। তাহলে প্রথম এটা পড়ার আগে একটু আমরা পড়ে নিই যে আসলে আমাদের হাইপোনেট্রিমিয়া কেন হবে, আমাদের জন্য খুবই দরকার, আমাদের জন্য কি আমাদের দরকার। ওকে, দেখো পরীক্ষার কালা কিন্তু এইভাবে কোশ্চেনটা আসবে না, যে আমাদের হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া, এক ইউভলিমিক আমাদের হাইপোনেট্রিমিয়া, এইভাবে কোশ্চেন আসবে না কিন্তু। জাস্ট তুমি জানতে হবে একটু হালকা করে। ওকে, কেন এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া,
মানে সবগুলোতে আমাদেরকে আমাদের সোডিয়াম লেভেল কিন্তু কম, তিনটাতে আমাদেরকে আমাদের সোডিয়াম লেভেল আমাদের কম। ক্লিয়ার? ওকে, সোডিয়াম লেভেল কম। তাহলে হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া মানেটা কি? মানেটা হচ্ছে এরকম যে তোমার বডিতে ফ্লুইডও কমে যাবে, সোডিয়াম কমে যাবে। মনে থাকবে? হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া মানে কি? তোমার বডি এমন একটা কন্ডিশন, সেখানে কি হবে, তোমার মধ্যে পানিও কমে যাবে, এট দ্য সেম টাইম লবণ কমে যাবে, সোডিয়াম কমে যাবে। এটা একটা চিন্তা করো, একটা পেশেন্টের মনে করো তোমরা জানো যে আমরা ডায়াবেটিক্স থেরাপি, তাহলে এখানে তোমার কি হয়, তো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সকল কিছু আমাদের কমে যায়। তার মানে আমাদের কি হবে, কমে যাবে, সোডিয়াম কমে। এট দ্য সেম টাইম তোমার কি হবে, প্রস্রাব বেশি হয়, তাহলে বডিতে ফ্লুইডও কমে যায়। এই জন্য ডায়াবেটিক্স থেরাপির একটা অ্যাডভার্স ইফেক্ট কি, আমাদের ডিহাইড্রেশন, গলা শুকিয়ে আসে। এই জন্য ডায়াবেটিস পেশেন্ট আমরা কি করি না, নর্মালি ডায়াবেটিস দেই না। কেন দেই না নর্মালি? এমনিতে ওনার প্রস্রাব এমনিতে বেশি, এটা দিয়ে প্রস্রাব আরো বাড়বে, পেশেন্ট এমনিতে তো ডায়াবেটিস পেশেন্ট ডিহাইড্রেট থাকে, গলা শুকিয়ে আসে, পানি বেশি খায়, তো এটা দিয়ে কি করবে, সে আরো বেশি পানি খাবে। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এই বাসো আমাদের আমাদের ডায়রিয়া আর আমাদের বমিটিং, বমি বলো ডায়রিয়া বলো, তাহলে বমি আর ডায়রিয়া বোধ পেশেন্ট আমাদের কি হয়, তোমরা জানো আমাদের সোডিয়াম লস হয়, সোডিয়াম পটাশিয়াম আমাদের কি আমাদের লস হয়। এট দ্য সেম টাইমে তারপরে কি লস হয়, আরো আমাদের পানি লস হয়, আমাদের ফ্লুইড লস হয়। তার মানে কোন একটা পেশেন্টে আমাদের কি ডায়াবেটিস থেরাপি, আমাদের সোডিয়াম, আমাদের বমিটিং বলো, ডায়রিয়া বলো, আর বার্ন পেশেন্ট আমাদের প্লাজমা লস হয়, মানে ফ্লুইড লস হয়, প্লাজমা মানে ফ্লুইড, আমাদের কি হয়, আমাদের কি প্লাজমা লস হয়। তাহলে এই তিনটা হচ্ছে কি হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া, মানে ভলিউমও কম, লবণও কম। তাহলে এই পেশেন্টকে আমরা যখন ট্রিটমেন্ট করবো কি করবো, এমন একটা ফ্লুইড দিব, যে ফ্লুইড দিলে পেশেন্টের পানিও বেশি বডিতে ঢুকে, লবণও ঢুকে। ওকে, এই একটা কন্ডিশন। ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের 3 নম্বর কন্ডিশন, হাইপার ভলিমিক হাইপোনেট্রিমিয়া। হাইপার হাইপার মানে কি, আমাদের ইনক্রিজ হয়ে যাওয়া, তোমার ভলিউম মানে কি, আমাদের ফ্লুইড বা আমাদের কি ভলিউম ফ্লুইড। তার মানে এই পেশেন্ট কি হবে লক্ষ্য করো, এই পেশেন্টের বডিতে ফ্লুইড বাড়বে, ফ্লুইড বাড়ার ফলে সোডিয়াম কমে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা একটা কথা চিন্তা করো, আমাদের একটা সিকিডি মনে করো, সিকিডি পেশেন্ট, তাহলে সিকিডি পেশেন্টের বডিতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি। তুমি যখন তুমি ওয়ার্ডে যাবা, সিকিডি পেশেন্ট দেখা মানেই তুমি কিছু চিনো না, পেশেন্টটা কিডনি ওয়ার্ডে ভর্তি মনে করো, গিয়ে দেখলা পাটা ফ্লুইড টস করতেছে, এডিমাটাস হয়ে আছে পাটা, তখন তুমি এটা কি বলো, সিকিডি পেশেন্ট ডাইরেক্ট। মনে থাকবে? কারণ যেহেতু কিডনি ওয়ার্ডে ভর্তি, কারণ তোমাদের ডায়াগনোসিসও লিখতে হবে। তাহলে আমরা কি দেখি আগে, এডিমাটাস আছে কিনা পেশেন্ট। ওই পেশেন্ট তুমি ইলেক্ট্রেট করে দেখবা কি জানো, তোমার সোডিয়াম কমে গেছে। অত পেশেন্ট ভর্তি হবে, কেন ভর্তি হইলেন, স্যার লবণ কমে এর জন্য ভর্তি হয়েছি। তাই সিকিডি পেশেন্টের লবণটা কেন কমে, কারণ সিকিডি পেশেন্টের বডিতে পানি বেড়ে যায়, লবণ ঠিকই থাকে। তাই পানি বাড়লে কি হবে, লবণের ঘনত্ব আমাদের কমে যাবে। তাহলে আমাদের কি, আমাদের এই সিকিডি পেশেন্ট, মনে থাকবে, তাহলে আমাদের সিকিডি পেশেন্ট। 2 নম্বর আমরা নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম, তোমরা জানো যে নেফ্রোটিক সিনড্রোম আমাদের কি থাকে, এডিমাটাস থাকে, অ্যালবুমিন কমে যাওয়ার ফলে আমাদের কি হয়, এডিমাটাস থাকে। তাই সেম ঘটনা, নেফ্রোটিক সিনড্রোম তোমার কি হবে, সোডিয়াম তোমার কমে যাবে। লিভার সিরোসিস লক্ষ্য করো ভাই, আমরা কি বলি যে বিএনপি বলো বা আওয়ামী লীগ বলো, ওনার দুই দল হলেও কিন্তু একদিকে কিন্তু ধর্ম মিলে, কোনটা ধর্ম মিলে বলো তো, কিভাবে শর্টকাট ওয়েতে বড় লোক হওয়া যায়, মানে কিভাবে চাঁদাবাজি করতে পারে, ঠিক না? এটা কিন্তু আমার দুজন কি সেম, এটা কি বুঝতে পারছো? তুমি কোনটা ভালো কোনটা মন্দ বলবা, দল আওয়ামী লীগ একটু বেশি ভালো, কিন্তু দুটাই খারাপ, ধর্ম দুইটা দুই দিকে, ঠিক না? কিন্তু একটা দিকে আবার সেম, কি সেম ভাই বলো তো, কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, এরকম কি, বুঝছো? চাঁদাবাজি কিভাবে করা যায়। তারপর তোমার লিভার সিরোসিস আর নেফ্রোটিক সিনড্রোম দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য, রাইট? একটা কিডনি সমস্যা, একটা লিভার সমস্যা, কিন্তু দুটারই কি হয়, মানে হিসাব করতে গেলে ব্লাডে আমাদের অ্যালবুমিন লেভেল আমাদের কমে যায়। তাহলে লিভার কিভাবে অ্যালবুমিন লেভেল কমে ব্লাডে, তৈরি না করে। আর নেফ্রোটিক সিনড্রোম কিভাবে বডিতে অ্যালবুমিন লেভেল কমায়, আমাদের আউট বেশি করে ফেলে, কিডনি ড্যামেজ হওয়ার ফলে। তাহলে রেজাল্ট কি বলতো, ও দুর্নীতি করা। তার মানে অ্যালবুমিন কম, অ্যালবুমিন কম মানে কি, আমাদের এডিমাটাস। এডিমাটাস হওয়া মানে কি, আমাদের সোডিয়াম লেভেল আমাদের কমে যাবে পানি বাড়ার ফলে। কনজেস্টিভ হার্ট ফেল, লক্ষ্য করো কনজেস্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার আমাদের নাউনটা হচ্ছে আমাদের কনজেশন, তাই তুমি বুঝতে পারো কনজেশন মানে জমা হয়ে যাওয়া, কনজেশন, কনজেশন মানে জমা হয়ে যাওয়া। তাহলে লক্ষ্য করো, তার মানে এটা কি বলতো, মানে কনজেস্টিভ হার্ট কার্ডিয়াক ফেল, মানে ফ্লুইড জমা হওয়ার ফলে হার্ট ফেল হয়েছে, মানে এটা মিন হচ্ছে এরকম। তার মানে তোমার বডিতে কি, হয়তো লিভার ফেল হয়েছে, ফ্লুইড বেড়ে গেছে, কিডনি ফেল, যাতে ফ্লুইড বেশি জমা হওয়ার কারণে তো হার্ট ফেল করছে, তার মানে ফ্লুইড বেশি এক কথা এখানে। তাহলে ফ্লুইড বাড়লে তোমার কি হবে, সোডিয়াম লেভেল আমাদের আমাদের কমে যাবে। তাহলে এই যে এই কন্ডিশনগুলো লক্ষ্য করো, কনজেস্টিভ হার্ট ফেল, লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ, এই 4টাতে তোমার কি সোডিয়াম তোমার কম। উপরে তুমি যেগুলো দেখলা, এগুলো তো তোমার সোডিয়াম কম, কিন্তু ভাই লক্ষ্য করো, আমাদের এখানে এত ঠিক আছে, কিন্তু একটু তুমি বাস্তবে আসো, দেখো আমার এই পেশেন্টের বডিতে পানি কোনো কমতি আছে, এগুলার কমতি নেই কিন্তু। তাহলে একে আমাদের যখন সোডিয়ামটা কানেকশন করতে যাব, তাহলে আমাদের প্রথম প্ল্যান থাকবে কি, আমরা কম পানি দিব, লবণ বেশি দিব, এরকম একটা সলিউশন ব্যবহার করবো। এটাই বুঝতে পারছো, কারণ পানিতে তো লবণ দিতে পারবো না, মনে থাকবে? তাহলে এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য কি, মানে একটু পানিটা কম দেওয়ার চেষ্টা করবো এই সমস্ত পেশেন্টকে। কেন? কারণ অলরেডি বডিতে কি সব সমুদ্র হয়ে আছে। আর এগুলো লক্ষ্য করো, বমি, মানে পানির অভাবে গলা সব শুকিয়ে যাচ্ছে, ডায়রিয়া, পুরো মনে করো তোমার চেহারা সব নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে, স্কিন একদম কি মানে সেপারেট হয়ে যাচ্ছে, ফ্লুইড অভাবে, ফ্লুইড নেই বডিতে, ডায়াবেটিক্স, ডিহাইড্রেশন, বার্ন পেশেন্ট, বডিতে ফ্লুইড নেই। তাহলে এগুলা যখন আমরা ঠিক করতে যাবো সোডিয়াম দিই, তখন আমাদের প্ল্যান থাকবে কি, একটু পাতলা একটু সলিউশন দিব, যাতে করে পেশেন্টের বডি পানিও পায়, মনে থাকবে? তাই লক্ষ্য করে এক কথা সুন্দর পড়াগুলা তুমি বুঝতে পারবা যে, তাহলে ভাই আমি 1 লিটার যদি নর্মাল স্যালাইন দেই, তাহলে তোমার বডিতে কত লবণ ঢুকবে, 154, 1 লিটার নর্মাল স্যালাইন। তাই নর্মাল মানে কি, 0.9% সোডিয়াম ক্লোরাইড, মনে থাকবে? এটা কিন্তু আমরা জানি। এই বাসো
3% সোডিয়াম ক্লোরাইড দিলে, এইবার তুমি 154কে কি করো, 3 দ্বারা গুণ করো, 3 গুণ কিন্তু, মানে 3 গুণের বেশি। কেন 3 গুণের বেশি বলো তো? কারণ আমি তো, এটা তো 100 হলে কি হতো, এটা 100 হলে 3 গুণ 0.9, তার মানে প্রায় কি 3.3 গুণের মতো। তার মানে এটা মুখস্থ আমরা কত লিখি, আমরা 514 লিখি। তার মানে 1 লিটার যদি তুমি নরমাল স্যালাইন দাও, তোমার ব্লাডে সোডিয়াম বাড়বে 154, কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইড যদি তুমি দাও, তাহলে তোমার ব্লাডে সোডিয়াম বাড়বে কতটুকু, 514। তার মানে ব্যাপারটা কি বুঝতে পারছো, এটা 3 গুণ থেকে বেশি সোডিয়াম বাড়তেছে। কনসেপ্ট কি বুঝতে পারছো সবাই? আমরা দেই এটাকে 3 লিটার দিই, তাহলে একটু ভাজবে বলো তো? কারণ ওর বডিতে এমনি পানি বেশি হয়ে আছে। আবার একে যদি আমরা কি 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেই, তাহলে কিন্তু বডিতে লবণ বাড়বে, কিন্তু কি হবে না, পেশেন্টের বডি ডিহাইড্রেট রিহাইড্রেট হবে না, নরমাল হবে না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা পেশেন্ট আমাদের যখন আসবে, ভাই আমি কিভাবে এগুলো ফাইন্ড আউট করবো? পেশেন্ট হাইপো বলি, আমাদের ভলিউম কম না বেশি? জাস্ট পেশেন্ট তুমি জিহ্বাটা বাইরে তুমি বুঝতে পারবা। যদি তোমার পেশেন্ট জিহ্বা একদম ড্রাই হয়ে থাকে, তাহলে কন্ডিশন হচ্ছে আমাদের এগুলা। আর যদি বডি এডিমাটাস, পুরো আমাদের ফেসটা এডিমাটাস হয়ে থাকে, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কোনগুলা, এগুলো খুব সহজ জিনিস। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন, বুঝছো? এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমাদের কাছে যখন পেশেন্টটা আসলো, আমরা পেশেন্টের মনে করি এগুলো তো আমরা জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারি যে আপনার বমি আছে কিনা, আপনার ডায়রিয়া আছে কিনা, আপনি কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন কিনা, আর ভান থাকলে তো এমনি আমরা দেখতে পাবো। অথবা এগুলো তো আমরা কি করতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি যে আপনার কোনো সিকিউরিটি পেশেন্ট কিনা, লিভার কোনো সমস্যা, তাহলে পেট ফুলে আসবে, হাত পা ফুলে আছে কিনা। এখন তোমার কাছে পেশেন্টটা আসলো, এখন আমি তাই কি করলাম না, এগুলো দেখলাম না, এগুলো দেখলাম না, আমরা মনে করি ট্রিটমেন্ট দিলাম, ভালো বাসায় চলে গেলো। আবার কদিন পর কি হবে, আবার কিন্তু আবার চলে আসবে, কি নিয়ে আসলা, যে স্যার লবণ তো কমে যাচ্ছে বডিতে। এখন তুমি যখন এগুলোও খুঁজে পাবা না, পেশেন্ট এগুলোও নাই, তারপর পেশেন্ট লবণ কমে যাচ্ছে, কেন লবণ কমে যাচ্ছে সেটা আমরা একটু এখন দেখবো। পেশেন্ট কোনো ডিহাইড্রেটও না, কোনো কিচ্ছু নাই, একদম আমাদের মতো নর্মাল পেশেন্ট, মনে থাকবে? মানে আমাদের পেশেন্ট ডিহাইড্রেটও না, আবার কি এডিমাটাসও না। তার মানে এডিমাটাস নাই মানে এগুলো নাই, আর ডিহাইড্রেট নাই মানে কি, এগুলো আমাদের মতো পেশেন্ট। এখন ওই দিন আমাদেরকে ছোটবেলা কি করছে, মানে পড়াইতো, মানে পানি যত খাবার স্বাস্থ্যের জন্য তত পানি ভালো, ঠিক না? মানে ছোটবেলা সবাই পানি না খেলে বাসায় চিল্লাপাল্লা করে। এখন আমরা তো মানে কাজ কাম করি, অনেক মানুষ আছে বুঝছো, শুধু জিম করে, জিমে যায়, পানি খায়, মানে ওরা মানে হেলথ নিয়ে ওরা থাকে। এবং অনেক পার্সন আছে আমাদের দেশে, ওরা মানে পৃথিবী একদিকে, ওদের স্বাস্থ্য কি একদিকে, এরকম অনেক পার্সন তুমি পাবা। এখন ওনার তো হেলথ কন্ডিশন ভালো, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তাহলে কেন আসে যে স্যার কদিন পর লবণ কমে যায়? এখন তুমি সব কিছু চেক করলা, কিছু পাইলে না, তখন তুমি তাকে জিজ্ঞাসা করলে আপনি পানি কিরকম খান, তখন পেশেন্ট বলবেন স্যার আমি তো 5 লিটার বোতল বয়নি, আমি কি আমার খাটের পাশে আমি রাখি, এরকম কথা বলবে। তার মানে তুমি কারণ ধরে ফেলছো, এটা কি বুঝতে পারছো? কারণ তুমি ধরে ফেলছো কি, তার হচ্ছে আমাদেরকে পলিডিপসিয়া। মানে পলিডিপসিয়া মানে কি, পলিডিপসিয়া মানে হচ্ছে আমাদের কি, এই যে আমাদের এটা কিন্তু এটা নিচে আসবে, বুঝছো? এটা এনে ইয়ে হয়েছে প্রাইমারি, আমাদের কি পলিডিপসিয়া, এটা একটা অপশন, এটা কিন্তু ইউবুলমিক, এটা এনে আসবে, নিচে আসবে এখানে, এটা একটা অপশন। প্রাইমারি আমাদের কি পলিডিপসিয়া, কোনো সমস্যা নাই, শুধু সমস্যা একটাই কি ভাই, সে পানি বেশি খায়। তাহলে এই পেশেন্টকে পৃথিবী যত লবণ দেয় কোনো কাজ হবে না, কিন্তু কয়দিন পর আবার কি হয়ে যাবে, যে হয়ে যাবে। তাহলে এই ট্রিটমেন্ট কি হবে বলতো? ওনার ট্রিটমেন্ট হতে যে আপনি পানি কম খাবেন, পানি 2 লিটার পানি খাবেন, 1.5 লিটার 2 লিটার পানি খাবেন, যেহেতু আপনার পানি বেশি লবণ কমে যাচ্ছে, আপনি কি করবেন, আমাদের মতো অল্প পানি খাবেন, 2 লিটার পানি খাবেন। তো এটা আমাদেরকে প্রাইমারি আমাদের পলিডিপসিয়া। আরেকটা আমরা আরেকটু পড়াবো, সেটা কোনটা, আমরা সিআর পড়াবো, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়াবেটিস হরমোনটা পড়াবো, মানে থাকবে এই দুইটা। তাহলে এই দুইটা কন্ডিশন, নরমালি এই দুইটা কন্ডিশনে আমাদের কি, আমাদের যেটা হবে, তো আমরা কি আরেকটা কন্ডিশন জিজ্ঞাসা করবো, আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা? কারণ থাইরয়েড হলে আমাদের কি, আমাদের হাইপোথাইরয়েড, আমাদের সোডিয়াম লেভেল কমতে থাকে। কেন তোমার এগুলো জানতে হবে, কেন জানতে হবে? কারণ আমাদের এই হাইপোনেট্রিমিয়া আমার পেশেন্ট আসবেই। তো আমরা একটা চিন্তা করো ভাই, তোমার কাছে একটা পেশেন্ট আসলো, মানে হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে, আমার কাছে আসলো, আমি লবণটা কানেকশন করে দিলাম, বুড়া মানুষটা বাসায় যাবে, আবার কয়েকদিন পর চলে আসবে, কেন চলে আসতেছে বলতো? সোডিয়াম লেভেল কমে যাচ্ছে। কিন্তু আমার কি উচিত ছিল, যেহেতু বুড়া মানুষ হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে, ওখানে কোনো ডায়াবেটিস আছে না চেক করা উচিত ছিল, কিন্তু আমরা করিনি, লবণ কম লবণ দে, এরকম ব্যাপারটা। কারণ ওই ওষুধ বন্ধ না করে তুমি লবণ যাই তো ভালো হবে, পেশেন্ট ভালো হবে, 1 মাস পর্যন্ত ভালো থাকবে, এরপর আবার দিয়েছি। ওকে, এখন আমরা কি পড়বো, আমরা সিআর পড়বো, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়াবেটিস আমাদের হরমোনটা পড়বো, ঠিক আছে? ওকে, ওটা পড়বো। তার আগে এখানে হালকা করে একটু আমাদের পরীক্ষার জন্য একটু বলে দিই, বুঝছো? পরীক্ষার জন্য আমাদের, আমি সোডিয়ামটা এর আগে অনেক ডিটেইলস আমি পড়াইতাম, কিন্তু আমার পরীক্ষাগুলো দরকার নেই, যেটা আমরা পড়াবো না। তো সোডিয়ামটা কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, জাস্ট অপশনগুলো একটু হালকা একটু মনে রাখবা, অপশনগুলো মানে আরএক্স গুলা। তাহলে 1 নম্বর কথা হচ্ছে আমরা এখানে কি করবো, আমরা লবণ দিব। 1 নম্বর কথা হচ্ছে আমরা কি সল্ট দিব, সোডিয়াম ক্লোরাইড দিব। তাহলে আমাদের বাজারে কি পাওয়া যায়, ওরাল সোডিয়াম ক্লোরাইড, এক কথায় ভাই সোডিয়াম ক্লোরাইড মানে লবণের ট্যাবলেট পাওয়া যায়, আমরা এটা আমরা দিতে পারি। 2 নম্বর কথা হচ্ছে আমরা কি করবো, আমরা পেশেন্টকে আমরা আমরা আইবি সলিউশন দিবে, আইবি সলিউশন আমরা কি করবো, আইবি ফ্লুইড দিব, আইবি সলিউশন দিব। আইবি সলিউশন আমরা কোনটা ব্যবহার করতে পারি, নরমালি আমরা দুইটা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আমাদের নরমাল স্যালাইন, একটা কি ব্যবহার করি আমরা 3% আমরা সোডিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর কোনো পেশেন্ট অন্য যে সমস্যাগুলো আছে, ডায়রিয়া বন্ধ করবো, বমি থাকলে বমি বন্ধ করবো, ডায়াবেটিস থাকলে কি করবো, তোমার ডায়াবেটিসটা বন্ধ করবা, সিকিউরিটি থাকলে তো আমি করা কিছু থাকে না, এগুলো ম্যানেজমেন্ট করে রাখতে হয়, এরকম একটা ব্যাপার, ক্লিয়ার? তাহলে এই ট্রিটমেন্টগুলো আমরা দিব। তাহলে আমরা এখন পড়বো কি, আমরা পড়বো সিআর পড়বো, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়াবেটিস হরমোনটা পড়বো। লক্ষ্য করে এখানে চলে আসে, একদম সহজ জিনিস। তাহলে এইটা পড়ার আগে আমরা কি করি, আবার একটু আমরা এডিএস এ চলে যাই। আমরা কই চলে যাবো, আমরা এডিএস আমরা একটু চলে যাবো। ওকে, এডিএস। তাহলে এডিএস মানে আমরা কি জানি, এডিএস মানে আমরা জানি যে আমাদের কি, আমাদের যে অ্যান্টি ডায়াবেটিক আমাদের হরমোন, অ্যান্টি ডায়াবেটিস আমাদের কি, আমাদের হরমোনটা। আসলে কোনো পেশেন্ট এই বদলক কি করে, বদলক আমাদেরকে ফ্লুইডটাকে আমাদের ধরে রাখে, ফ্লুইডটাকে আমাদের কি করে, আমাদের ধরে রাখে।
কোন একটা পেশেন্টে যদি আমাদের এডিএস আমাদের কমে যায়, তাহলে তোমরা জানো আমাদের কি হয়, আমাদের ইউরিন বেড়ে যায়। ইউরিন বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি, আমাদের কি ডায়াবেটিস ইনসিপিটাস বলি। ডায়াবেটিস ইনসিপিটাস বলি। এটা আমাদের এইবার কোশ্চেন, এটা আমাদের এইবার কোশ্চেন। এবার আরেকটা কোশ্চেন কি, যে তোমার এই এডিএস তোমার কোন জায়গাতে আমাদের রিলিজ হয়। ওকে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের এই পোস্টেরিয়র সাইড থেকে আমাদের দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, একটা হচ্ছে কি আমাদের এডিএস। এডিএস এর অন্য নাম কি, আমাদের কি ভ্যাসোপ্রেসিন। তাহলে এই পড়াগুলো আমাদের কোন সময় পড়া বলো তো, আমাদের আগের পড়া আর কি। তাহলে এডিএস এ ওখানে যাওয়ার আগে আমরা কি বলি, আসলে ডাইউরেসিস মানে কি, ডাইউরেসিস মানে আমাদের প্রস্রাব ইনক্রিজ হয়ে যাওয়া। তার মানে এডিএস মানে এন্টি ডাইউরেসিস আমাদের হরমোন, তার মানে তা উল্টা মানে প্রস্রাব কমে যাওয়া। তার মানে আমরা কি বুঝলাম, এডিএস বাড়লে প্রস্রাব কমবে, আর এডিএস কমে গেলে আমাদের প্রস্রাব আমাদের আমাদের বেড়ে যাবে। এডিএস কমলে আমাদের রোগের নাম কি, রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, প্রস্রাব আমাদের কি আমাদের বাড়বে। আমি কিন্তু ডায়াবেটিস মেলাইটাস টার্ম ব্যবহার করি নাই, তার মানে ডায়াবেটিস ইনসিপিটাস সাথে গ্লুকোজের কোনো সম্পর্কই নাই। গ্লুকোজ তখনই আসবে যখন তুমি মেলাইটাস টার্ম ব্যবহার করবা। এখন আসো, এখন লক্ষ্য, এখানে তুমি প্রথম যে ভুলটা করবা, সিয়াড সিন্ড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট এন্টি ডায়াবেটিক হরমোন। ভাই আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি বুঝি, আমরা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আমাদের ইংলিশে বাংলা টার্মটা ব্যবহার করলে এরকম হয় যে তুমি আসলে যোগ্য না, মানে তোমার ঘাটতি আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কম, মানে আমাদের নর্মাল ইংলিশে, এই জন্য টার্মটা আমরা বুঝতে পাই না। এটা কি বুঝতে পারছো, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি, যে তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, তার মানে তুমি ওইটার জন্য তুমি জব, তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, তুমি পারফেক্ট মানে তুমি কম, তোমার কিছু কমতি আছে। আমরা কোনো কিছু বাড়লে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করি, নর্মালি করি না। আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমতি ঘাটতি হিসেবে বুঝি, কিন্তু এখানে কিন্তু এটা বললে হবে না। এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে বেশি, কি বেশি, এডিএস বেশি। এই টার্মটুকু যদি তুমি ক্রিস্টাল ক্লিয়ার নলেজটা রাখতে পারো, তাহলে পুরো টপিকটা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তার মানে সিয়াড মানে কি, এডিএস কম না বেশি, এডিএস আমাদের বেশি। তাহলে আমরা সিয়াড মানে আমরা প্রথম লক্ষণ, আমরা এই টার্মটা, ওরা অন্য কিছু টার্ম দিলে আরো ভালো হতো, অথবা ওদের অন্যভাবে বুঝে, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কিন্তু কম না, প্রথম কথা হচ্ছে এটা। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে বেশি। আমরা এই টার্মটা কেন বুঝতে পাই না, কারণ যে আমরা আমাদের মতো ইংলিশে আনসার করতে যাই বা বুঝতে যাই। তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি, আমাদের বেশি, কিন্তু এই জিনিসটা বেশি। তাহলে এটা পড়ার আগে যে আমরা এই জিনিস লক্ষ্য করো যে আমাদের কি হয়, আমাদের হাইপোথ্যালামাস, ঠিক না। ওকে, এবার আসো, আমাদের পোস্টেরিয়র আমাদের কি, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের পোস্টেরিয়র আমাদের পিটুইটারি গ্ল্যান্ড কি করে, যে আমাদের এডিএসটা আমাদের রিলিজ করতেছে। তার মানে লক্ষ্য করো, কত সহজ পড়াগুলো, এই পড়াগুলাই। এডিএস আমাদের অনেক বেশি, তার মানে এডিএস বেশি মানে কি, এডিএস মেইন কাজ কি, বডিতে আমাদের পানিটাকে ধরে রাখা। তার মানে বডি তখন এডিএস বাড়বে, বডি কি করবে, বেশি পরিমাণ পানি ধরে রাখবে, একদম সহজ কিন্তু। এটা আমরা বুঝবো। তার মানে বডিতে কি হলো, আমাদের ফ্লুইড বাড়লো। ফ্লুইড যদি আমাদের বাড়ে, পানি যদি বাড়ে, তাহলে সোডিয়াম লেভেল কি হবে, তোমরা জানো আমাদের ব্লাডে, একদম সব ব্লাডের কথা বলতেছি, কিন্তু প্রস্তাব এখন যায় না, কিন্তু আমাদের ব্লাডে কি হবে, তোমার সোডিয়াম লেভেল আমাদের কমে যাবে। তাহলে সোডিয়াম লেভেলটা কেন কমলো, কারণ বডিতে পানি বাড়ছে। পানি কেন বাড়লো, এডিএস বাড়ার ফলে। এডিএস কেন বাড়লো, তো ওইটা নামে আমাদের সিয়াড, সেটা আমরা পরে পড়বো, এডিএস কেন বাড়লো বডিতে। তার মানে এডিএস বাড়ার কারণে বডিতে পানি বেশি অ্যাবজর্পশন হলো, বডিতে পানি বেশি অ্যাবজর্পশন হওয়ার ফলে আমাদের কি হলো, আমাদের বডিতে সোডিয়াম লেভেল কমলো। ওকে, আমাদের অসমোলারিটি কাকে বলে, অসমোলারিটি হচ্ছে তোমার বডিতে সোডিয়াম, তোমার গ্লুকোজ, তোমার ইউরিয়া, এগুলো যোগ করবা। যোগ করলে আমাদের বডিতে কি হয়, আমাদের অসমোলারিটি আমরা পেয়ে থাকি। মানে একটা শরবতের অসমোলারিটি কি হতে পারে, ওখানে কত তোমার লেবু আছে, কত তোমার চিনি আছে, কত লবণ, এগুলো সবগুলা মানে যোগ করলে আমরা কি অসমোলারিটি আমরা পাই। তখন শরবত যত পাতলা হবে, অসমোলারিটি তত কি হবে, তোমার কমে যাবে। শরবত যত মোটা হবে, অসমোলারিটি তত আমাদের বাড়বে। তাহলে এখানে তো আমাদের প্রস্তাব কিন্তু আমাদের এখানে তো ব্লাড কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, কেন পাতলা হয়ে যাচ্ছে, কারণ বডিতে পানি বাড়তেছে। আমরা জানি অসমোলারিটি মেইন আমাদের কম্পোনেন্ট কি, তোমার সোডিয়াম। কেন, কারণ সূত্রতে আমরা সোডিয়ামকে 2 দিয়ে গুণ করি, সোডিয়াম হচ্ছে দ্বিগুণ। তার মানে যেহেতু তোমার সোডিয়ামই তোমার কমে যাচ্ছে, তার মানে তোমার অসমোলারিটি তোমার কি হয়ে যাবে, আমাদের কমে যাবে। তাহলে ব্লাডে ভলিউম বাড়লো, ব্লাডে অসমোলারিটি কমলো, সোডিয়াম কমলো। সিয়াডের নাম্বার 1 ফিচার হচ্ছে এটা। এবার প্রস্তাবে আসো, আমার বডিতে যে এডিএস বাড়া বলে পানি তো সব ব্লাডে ঢুকে পড়ছে, তাই প্রস্তাব কি হয়ে যাবে, প্রস্তাব যাবে কমে। তাই প্রস্তাব যদি কমে যায়, এবার প্রস্তাব কি হবে বলতো, প্রস্তাব যাবে মোটা হয়। কত ক্লিয়ার। তাহলে প্রস্তাবের অসমোলারিটি আমাদের কি হবে, প্রস্তাবের আমাদের অসমোলারিটি যেটা আছে সেটা আমাদের বাড়বে। প্রস্তাব কমে গেল, ওখানে কি লবণ টবণ এগুলো বাড়বে। কনসেপ্ট ক্লিয়ার। তার ব্লাডে আমাদের কমলো, প্রস্তাবে আমাদের কি আমাদের বাড়লো। ব্লাডে কি বাড়লো, একটা জিনিস বাড়ছে, ভলিউম বা অ্যামাউন্ট বাড়ছে। কেন, পানি বেশি ঢুকছে। প্রস্তাবের সকল কিছু বাড়ছে, কি কমছে, একটা জিনিস কমছে, অ্যামাউন্ট কমছে প্রস্তাবের। মনে থাকবে কেন, কারণ পানি তো বডিতে ঢুকে পড়ছে। এখানে তোমার কিডনিতে কোনো সমস্যা নেই কিন্তু, মনে থাকবে। তাই কিডনিতে যেহেতু সমস্যা নাই, তাহলে আমাদের বডিতে যেই আমাদের মনে করো আমাদের ব্লাডে যে আমাদের প্লাজমা যে আমাদের ইউরিয়া বলো, কিটিন বলো, মানে টক্সিক সাবস্টেন্স গুলো আসলে ব্লাডে নরমাল থাকবে। মনে থাকবে, কেন কিডনিতে সব আউট করে ফেলবে, অথবা উল্টা আরো কমে যাবে। কেন কমে যাবে বলো তো, কারণ পানি তো বাড়তেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো, আমার ব্লাডে এখন যে ইউরিয়া আছে, এখন যদি পানি বাড়ে, তাহলে আমার ইউরিয়া লেভেল কি হবে, হয় নরমাল থাকবে অথবা কি কমে যাবে, কিন্তু বাড়বে না। এই কথাটুকু মনে থাকবে। এটা হচ্ছে একটা সিয়ারের কি একটা আমাদের ফিচার। ওকে, এইবার আমাকে বলো সিয়ার ফিচার। ওকে, তাহলে আমরা এডিএস সম্পর্কে আমরা বুঝতে পারছি। এডিএস আসলে কি করে, তুমি আমার এই লেখাটা পড়বা, আমার এই লেখাটা আগে সারা অপশন ব্যবহার করবে, তো ওই লেখাটা একটু পড়বা। এখন এডিএস গুলো কেন হয়, এডিএস কেন বাড়ে। ওকে, তাহলে আমরা জানি যে কোন একটা পেশেন্টের আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা হলে, লাইক আমাদের স্ট্রোক হলে, এগুলো কারণে আমাদের বাড়তে পারে। এখন এখানে কিছু জিনিস আসলে আমরা ব্যাখ্যা করতে পারি না, যেটা নিউমোনিয়া হলে কেন বাড়বে, এটা টিবি হলে কেন বাড়বে। এখন তো আমাদের লাংস ইনফেকশন,
এনি কাইন্ড অফ লাংস ইনফেকশন বাড়তে পারে। ক্লিয়ার? এনি কাইন্ড অফ লাংস ইনফেকশন আমাদের কি হতে পারে? আমাদের বাড়তে পারে। তোমার নিউমোনিয়া মানে লাংস ইনফেকশন, টিউমার লাংস ইনফেকশন, লাংস ডিজিজ। ওকে, আর একটা কন্ডিশন আমাদের বাড়বে। আমাদের সিএনএস রিলেটেড মানে অল ব্রেন রিলেটেড আমাদের ড্রাগ লক্ষ্য। এন্টি কনভার্সন কার ড্রাগ? তোমার ব্রেনের ড্রাগ। এন্টি সাইকোটিক কার ড্রাগ? ব্রেনের ড্রাগ। এন্টি ডিপ্রেশন কার ড্রাগ? তোমার ব্রেনের ড্রাগ। মনে থাকবে? ওকে। আর ওপিওয়েড কি করে? ওপিওয়েড আমাদের ব্রেনকে সাপ্রেস করে। এগুলো আমাদের কি ব্রেনের ড্রাগ। তাই পরীক্ষা আসতে পারে যে কেন মানে কোন কোন কন্ডিশনে আমাদের কি ডিজিজ বাড়তে পারে। একদম শর্ট ফর্মে তুমি মনে রাখবা। মানে ব্রেন রিলেটেড এনি কাইন্ড অফ ড্রাগসের কারণে আমাদের ডিজিজ বাড়ে। তোমার এন্টি কনভার্সন মানে আমাদের সিজারের, এন্টি সাইকোটিক ড্রাগ, এন্টি ডিপ্রেশন এগুলো সব ব্রেনের ড্রাগ। শর্ট ফর্মে। লাংসের যে কোনো সমস্যার কারণে ডিজিজ বাড়তে পারে। নিউমোনিয়া বলো, টিবি বলো, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলো, এগুলো কি লাংসের সমস্যা। তাহলে আমাদের হয়ে গেছে। আর কি ব্রেন রিলেটেড কোনো সমস্যার কারণে তোমার ডিজিজ বাড়তে পারে। ওকে। আর এইটা তো আমি তোমাকে ওখানে দেখাই দিলাম, তুমি কি করবা? ওইটা পড়বা, তাই তোমার হয়ে যাবে। মনে থাকবে? ওকে। ওকে। তাহলে এত সময় আমরা কি পড়লাম? এত সময় আমরা পড়লাম যে কোন কোন কন্ডিশনে আমাদের কি হতে পারে? আমাদের সোডিয়াম আমাদের কমতে পারে। এইবার আমরা কি পড়বো? কোন কোন কন্ডিশনে আমাদের সোডিয়াম আমাদের বডিতে বাড়তে পারে। কিন্তু এটা আমাদের ওই ধরনের পড়ার দরকার নেই, কেন এটা আসে না। মনে থাকবে? নরমালি এটা আমাদের আসে না। ওকে, কেন আসে না? কারণ খুব কম পেশেন্টে তুমি সোডিয়াম বেশি নিয়ে আমাদের কাছে আসবে। সকল পেশেন্ট কি নিয়ে আসে? সোডিয়াম আমাদের কম নিয়ে। তাহলে এখন তুমি জাস্ট আমাকে বলতে পারো যে ভাই একটা পেশেন্টের সোডিয়াম বেশি নিয়ে আসলো, তাহলে আমরা কি ট্রিটমেন্টটা দিব? এটা তুমি বলতে পারো। দেখো, তুমি যদি এই পেশেন্টকে যদি নরমাল স্যালাইন দাও, লক্ষ্য কি হবে? তো নরমাল স্যালাইন মানে কি? নরমাল স্যালাইন মানে হচ্ছে আমাদের 0.9% সোডিয়াম ক্লোরাইড। তো আমরা নরমাল স্যালাইন ওকে দিয়ে তোমার কি হয়ে যাবে? সোডিয়াম আরো বেড়ে যাবে। তো আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি মানে এমন একটা সলিউশন ব্যবহার করবো যেখানে সোডিয়াম নরমাল থেকেও কম। তাহলে যদি লক্ষ্য আমরা এটা অর্ধেক সলিউশন দিই, লক্ষ্য 0.45 সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমরা কি নরমাল ডিসটাকে দিছি বলতো, না অর্ধেক দিছি? পানি দিচ্ছি কিন্তু এটা ব্যবহার করতে পারি। অথবা সবচেয়ে ভালো ব্যবহার কি হতে পারে? ডায়াবেটিস না থাকলে তোমার 5% ডিএ আছে, এর মধ্যে কোনো সোডিয়াম কি আছে? সোডিয়াম তো নাই। তাহলে এগুলা দিলে আমাদের কি হয়? আমাদের সোডিয়াম লেভেল আস্তে আস্তে আমাদের কমতে থাকে। কিন্তু নরমাল স্যালাইন দেওয়া যাবে এটাতে? দেওয়া যাবে না। দিলে উল্টে কি হবে? সোডিয়াম আরো তোমার বাড়তে থাকবে। মনে থাকবে? তাহলে নরমালি আমাদের কি? আমাদের হাইপোনিট্রিমিয়া পেশেন্ট আসে, এটাই বেশি। ওকে। তাহলে আমরা কি করতে পারি? এটা ব্যবহার করতে পারি। মনে থাকবে? তাহলে আমরা মোটামুটি আমরা এটা বুঝতে পারছি, বলে আমাদের আর পড়ার দরকার নেই। ওকে। এইবার আসো আমাদের অ্যানিয়ন গ্যাপ। পরীক্ষা নরমালি আসবে, একটু হালকা করে জেনে রাখো। দেখো, তোমার বডিতে অ্যানিয়ন গ্যাপ কাকে বলে? তোমার বডিতে যেগুলো তোমার মনে করো পজিটিভ, লক্ষ্য তোমার সোডিয়াম, পটাশিয়াম এগুলো পজিটিভ। আর নেগেটিভ কোনগুলো? তোমার ক্লোরাইড আছে, তোমার ফসফেট আছে, এগুলো আমাদের নেগেটিভ। এই পজিটিভ গুলোকে যোগ করবা মাইনাস, আবার নেগেটিভ গুলো যোগ করবা মাইনাস। মানে এগুলো যোগ করবা, মাইনাস দিবা, আর নেগেটিভ গুলো আবার যোগ করবা। তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভ গুলোকে তুমি বিয়োগ করলে তোমার নরমালি কি হয়? আমাদের 8 থেকে আমাদের কি 12 বা 8 থেকে আমাদের 16 এর মতো হয় পার্থক্য। এটাকে আমরা কি বলি? অ্যানিয়ন গ্যাপ। মনে থাকবে? এটা আমাদের নরমাল। তো কোন একটা পেশেন্ট আমার মনে করো আমার সোডিয়াম, পটাশিয়াম না আমার বডিতে যেগুলো পজিটিভ আছে এগুলোকে তুমি যোগ করলা, আবার নেগেটিভ গুলোকে যোগ করলা, দুইটা পার্থক্য যদি 10-12 হয় ইটস ওকে। আর কমলে তুমি কি বলবা? আমাদের কি লো অ্যানিয়ন গ্যাপ। আর যদি বাড়ে তখন কি বলবা? হাই অ্যানিয়ন গ্যাপ। এগুলো আমাদের পড়া দরকার নেই, আমরা জাস্ট ভালো করে জানলাম যে অ্যানিয়ন গ্যাপটা আসলে কাকে বলে। ওকে। এইবার আসো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মেটাবলিক অ্যাসিডোসিস। এগুলো ভাই এগুলো কোশ্চেন থাকে অলওয়েজ। এইবার মনে এটাতে কোশ্চেন ছিল। এইবার আমাদের কি আমাদের এটাতে আমাদের কোশ্চেন ছিল মনে হয়। ওকে। এইবার আসো এগুলো পড়ার আগে হালকা করে এইটা একটু জানবো। তাহলে আমাদের জন্য খুবই খুবই আমাদের কি হবে? খুবই খুবই আমাদের সহজ হবে। ওকে, খুবই আমাদের কি হবে? আমাদের সহজ হবে। ওকে। তাহলে আমরা কি পড়বো? আমরা এসিডোসিস, আমরা অ্যালকোহলিসিস পড়বো। ভাই এটা অনেক বড় একটা টার্ম, কিন্তু আমরা একদম অল্প একটু পড়া আমাদের পড়তে হয়। আমাদের সবগুলো পড়া দরকার নাই, এগুলো অনেক বড় টার্ম। ওকে। তাহলে আমরা প্রথম জানতে হবে আমাদের ব্লাডের পিএইচটা জানতে হবে। তাহলে আমাদের ব্লাডের পিএইচটা হচ্ছে কি 7.35 থেকে 7.45। এটা নরমাল ব্লাডে আমাদের পিএইচ। এখান থেকে নিচে দিয়ে নামে আমরা কি বলবো? এসিডোসিস বলবো। উপরে উঠলে আমরা অ্যালকোহলিসিস বলবো। এখন পরীক্ষায় এগুলো না দিয়ে শুধু আমাদের কি দিয়ে দিল? একটা রেঞ্জ দিল, তা সেটা কি হবে? 7.40, মানে দুইটা মাঝামাঝি। এটা নরমাল। মনে থাকবে? এটা আমাদের ব্লাডের আমাদের কি আমাদের পিএইচটা হচ্ছে এইটা। ওকে। তাহলে এইটা থেকে যদি আমাদের কমে তাহলে আমরা কি বলবো? এসিডোসিস। এটাতে আমরা বাড়লে সেটাকে কি বলবো? অ্যালকোহলিসিস। তার মানে 7.4 থেকে কমলে আমাদের এসিডোসিস, 7.4 থেকে আমাদের বাড়লে আমাদের কি হবে? আমাদের অ্যালকোহলিসিস হবে। এই অ্যালকোহলিসিস এসিডোসিসটা তোমার দুই ধরনের হতে পারে। তো মেটাবলিক এসিডোসিস হতে পারে এন্ড আমাদের রেসপিরেটরি এসিডোসিস হতে পারে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা পড়ার আগে তোমার একটা জিনিস বুঝতে হবে, একটু কার্বন ডাই অক্সাইড সম্পর্কে একটু হালকা করে একটু বুঝতে হবে। ওকে। তাহলে মনে করে আমরা একটা নরমাল, আমি তুমি এরকম নরমাল, এই যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, কি নিচ্ছি? আমি অক্সিজেন নিচ্ছি, রাইট? আর ছাড়তেছি কি? আমি কার্বন ডাই অক্সাইড। তার মানে প্রতিনিয়ত আমি কি আউট করি? ওয়াশ আউট করি। আমি কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট করি। ওকে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা আসলে কি? কার্বন ডাই অক্সাইডটা আমরা নরমালি মানে মুখস্থ আমরা কি বলি? কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে আমাদের অ্যাসিড। আসলে ব্যাপারটা কিরকম একটু দেখো। তাহলে তোমার বডিতে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, তোমার বডিতে কি আছে? যে কার্বন ডাই অক্সাইডটা আছে ও আমাদের পানির সাথে বিক্রিয়া করে, বা আমাদের কি সিএসএফ ফ্লুইডে যে পানিটা আছে ওই ফ্লুইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে সে কি করে? আমাদের H প্লাসে কনভার্ট হয়। H প্লাস আমাদের কনভার্ট হয়, মনে থাকবে? তাহলে H প্লাসটা হচ্ছে আমাদের কি? আমাদের অ্যাসিড। তার মানে কার্বন ডাই অক্সাইড বডিতে বাড়া মানে কি বলতো? H প্লাসের পরিমাণটা বাড়া। মনে থাকবে? H প্লাসের পরিমাণটা বাড়া মানে কি? আমাদের অ্যাসিড বাড়া। তার মানে আমাদের বডিতে যদি কার্বন ডাই অক্সাইড বাড়ে তাহলে কি বাড়তেছে? অ্যাসিড বাড়তেছে। মনে থাকবে? তার মানে কার্বন ডাই অক্সাইড বাড়া মানে কি? অ্যাসিডোসিস। কার্বন ডাই অক্সাইড কম মানে কি? অ্যালকোহলিসিস। তাহলে এই কার্বন ডাই অক্সাইড কার সাথে সম্পর্ক বলো তো? কিডনির সাথে? না। কার্বন ডাই অক্সাইড কার সাথে সম্পর্ক? আমাদের লাংসের সাথে। মনে থাকবে? আর কিডনির সাথে কি সম্পর্ক? তোমার বাইকার্বনেট। কনসেপ্ট ক্লিয়ার? আমার মনে হয় এটুকু বুঝতে পারছো। ওকে। তাহলে লক্ষ্য করো মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি? এটা মেটাবলিক অর্গান।
তাহলে আমার বডিতে লক্ষ্য, আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বাড়লে বডি কি হবে? এসিডোসিস। আমার সাথে মনে হয় সবাই একমত। আমার বডিতে যদি বাইকার্বনেট বাড়ে, বাইকার্বনেটটা কি? এটা আমাদের আমাদের ইর মতো, মানে চুনের মতো। এক কথা কি আমাদের অ্যালকালোসিস। মনে থাকবে? তার মানে কোনো পেশেন্টের বডিতে আমাদের বাইকার্বনেট বাড়ে আমরা কি ধরে নিব? বডিতে অ্যালকালোসিস হচ্ছে। ওকে, একটু লক্ষ্য করো। বডিতে যদি বাইকার্বনেট কমতে থাকে তাহলে বডি কি হবে বলতো? বডি হবে তোমার এসিডোসিস। মনে থাকবে? আমি আবার বলি, বাইকার্বনেট টার্মটা ব্যবহার করা মানে হচ্ছে তোমার কিডনি, কার্বন ডাই অক্সাইড টার্ম ব্যবহার করা মানে তোমার লাংস। মনে থাকবে? তাহলে লক্ষ্য করো, আমার আমার পেশেন্ট মনে করো এসিডোসিস হয়ে গেল। কোন হচ্ছে এসিডোসিস। এসিডোসিস মানে কি? তো পিএইচ 7.4 থেকে কমে গেছে, এসিডোসিস। তারপর আমার চোখ যাবে কোথায়? বাইকার্বনেট চেঞ্জ না আমাদের কার্বন ডাই অক্সাইড চেঞ্জ? যদি বাইকার্বনের সমস্যা হয় তাহলে এটা হচ্ছে মেটাবলিক এসিডোসিস বা কিডনিতে সমস্যা। আর যদি কার্বন ডাই অক্সাইড সমস্যা হয় তাহলে সমস্যা কোথায়? তোমার লাংসে। তাহলে কার্বন ডাই অক্সাইড চেঞ্জ থাকলে তুমি কি বলবা? রেসপিরেটরি এসিডোসিস। আর বাইকার্বনের সমস্যা থাকলে তুমি কি বলবা? মেটাবলিক এসিডোসিস। ওকে, তাহলে আমরা দেখলাম বাইকার্বনেট আমাদের কি চেঞ্জ হলো। তাহলে কি ধরনের চেঞ্জ হবে? বাইকার্বনেটটা নরমাল মনে করো। বাইকার্বনেট তোমার ব্লাড থেকে আউট হয়ে যায় তাহলে ব্লাডে কি বাড়বে বলো তো? এসিড বাড়বে। তার মানে বাইকার্বনেট কম মানে হচ্ছে কি? মেটাবলিক এসিডোসিস। বাইকার্বনেট বাড়া মানে কি? মেটাবলিক অ্যালকালোসিস। কনসেপ্ট ক্লিয়ার? একটু বুঝতে ওকে। এবার আসুন, তাহলে আমার মনে হয়, তাহলে মনে করো, তাহলে আমাদের মনে করো যেহেতু এখানে আমাদের বাইকার্বনেট সমস্যা হচ্ছে, ওকে, তাহলে আমাদের কি আমাদের ওটা কি থাকবে? অন্যটা নরমাল থাকবে। ওকে, এবার আসুন, তাহলে আমাদের পিএ 7.4 কমে গেল, 7.4 এর নিচে চলে গেল, তার মানে কি? এসিডোসিস। আমরা এবার তাকাবো কোথায়? আমাদের কার্বন ডাই অক্সাইড সমস্যা না বাইকার্বনের সমস্যা? এবার দেখলাম যে আমাদের কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল। তাই কার্বন ডাই অক্সাইড বাড়া মানে কি? আমাদের ব্লাডে এসিডের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে এটা কার সমস্যা? তোমার লাংসের সমস্যা। তাই নাম হবে কি? রেসপিরেটরি আমাদের এসিডোসিস। মনে থাকবে? ওকে, এবার আসো, এবার আমরা প্রথম পেশেন্টে আসলো, আমরা দেখলাম পিএস 7.4 এর উপরে উঠে গেছে। তার মানে 7 উপরে উঠা মানে কি? মানে হচ্ছে আমাদের অ্যালকালোসিস। প্রথম টার্ম এটা অ্যালকালোসিস। 7.4 প্লাস হওয়া মানে কি? অ্যালকালোসিস। কই চোখ যাবে? কার্বন ডাই অক্সাইড সমস্যা না আমাদের কি? বাইকার্বের সমস্যা। যদি কার্বন ডাই অক্সাইড আমাদের কমে যায় তাহলে আমার সমস্যা কোথায়? লাংসে। তার নাম হবে কি? রেসপিরেটরি অ্যালকালোসিস। এই বছর বাইকার্ব যদি বেড়ে যায় তাই নাম হবে কি? আমাদের মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার? ওকে, এবার একটু আসলে আমরা হালকা একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা একটু ভালো মতো বুঝতে পারবো। তাহলে মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসলো যে আমাদের 7.4 এর কম, পিএইচটা 7.4 এর কম। তাহলে প্রথম আমরা কি ধরি? আমরা টান দিয়ে আমরা লিখে ফেললাম এটা হচ্ছে এসিডোসিস। এসিডোসিস, এটা হচ্ছে কি আমাদের কি? এসিডোসিস। তারপর আমাদের চোখ যাবে কোথায়? কার্বন ডাই অক্সাইড এন্ড বাইকার্বের দিকে। ধরলাম বাইকার আমাদের কি নরমাল, কার্বন ডাই অক্সাইড কি হয়ে গেল? কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল। তাই নাম হবে কি বলতো? রেসপিরেটরি এসিডোসিস। কনসেপ্ট ক্লিয়ার? এক। দুই নম্বর, এবার আসো, পেশেন্ট তোমার কাছে আসলো যে আমাদের এই 7+4 এর আমাদের কি? আমাদের কমই আসলো পিএস। তাহলে আমরা টান দিয়ে আমরা কি লিখলাম? আমরা লিখলাম এটা একটা এসিডোসিস, যেহেতু 7.4 এর কম। আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড চেক করবেন, আমরা বাইকার্বন চেক করবো। দেখলাম কার্বন ডাই অক্সাইড নরমাল, বাইকার্বন আমাদের কি হয়ে গেল? বাইকার্বন আমাদের পেশেন্টের বডিতে কমে গেল। তাহলে বাইকার্বন আমাদের কমা মানে কি? আমাদের পেশেন্টের এসিডোসিস ডেভেলপ করছে। কি এসিডোসিস? মেটাবলিক এসিডোসিস। ওকে, এবার আসো, এবার আমাদের পেশেন্ট 7.4 এর বেশি নিয়ে, তার মানে প্রথম টান দিয়ে আমরা লিখে ফেললাম কি? এটা একটা আমাদেরকে একটা অ্যালকালোসিস। অ্যালকালোসিস কি ধরনের হতে পারে? মেটাবলিক হতে পারে, রেসপিরেটরি হতে পারে। আমরা পেশেন্টে দেখলাম যে পেশেন্ট আমাদের বাইকার্বনেট আমাদের কি বেড়ে গেল, কার্বন ডাই অক্সাইড আমাদের কি নরমাল। তাহলে আমরা কি বলবো? মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে? এবার আসো, আমরা দেখলাম আমাদের পেশেন্ট 7.4 এর বেশি নিয়ে আসলো, তাহলে আমরা টান দিয়ে কি লিখে ফেললাম? এটা অ্যালকালোসিস কন্ডিশন। আমরা দেখলাম পেশেন্টের বাইকার্বনেট আমাদের কি? বাইকার্বন আমাদের নরমাল, আমাদের কার্বন ডাই অক্সাইড কি হয়ে গেল? বডিতে কার্বন ডাই অক্সাইড আমাদের কমে গেল। তার মানে এসিড কমে গেছে লাংসে। তার মানে এটাকে আমরা কি বলবো? রেসপিরেটরি আমাদের অ্যালকালোসিস। এই চারটা টার্ম নিয়ে কার কোনো সমস্যা আছে? এটা আসবে, সেটা হচ্ছে আমাদের এটা মেটাবলিক এসিডোসিস। উদাহরণ কোনগুলো? আমাদের উদাহরণ আসবে। ঠিক আছে? তাহলে মেটাবলিক এসিডোসিস মানে আমরা কি বুঝতে পারলাম? আমাদের বুঝতে পারলাম যে এই সকল কন্ডিশনে আমাদের মেটাবলিক এসিড মানে হচ্ছে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে মেইন ঝামেলা হচ্ছে কোনটা? তো বাইকার্ব নিয়ে। মনে থাকবে? তাহলে এসিডোসিস মানে বাইকার্বনেট আমাদের কমে যাবে। তার মানে যেই সকল কন্ডিশনে তোমার বাইকার্বনেট কমে যাবে ওগুলাই কি? ওগুলো হচ্ছে আমাদের কি? মেটাবলিক এসিডোসিস। ক্লিয়ার? তাহলে মেটাবলিক এসিডোসিস পর্ব পরিচিত আছে, মেটাবলিক অ্যালকালোসিস কি দিবা বলো তো? এগুলো উল্টাটা দিবা। ওকে, তাহলে লক্ষ্য করো, এটা কি বুঝতে পারছো? আমাদের বাইকার্বনেট লস হলো, আমাদের ডায়রিয়া, আমাদের বমি, ডায়রিয়াতে আমাদের বাইকার্বনেট লস হলো। তাহলে ডায়রিয়া বমির কথাটা একটু আগে তোমাকে একটু পরে দেন, তুমি একটু ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে? কেন এটা বেশি আমার দরকার, কেন এইটা পরীক্ষা তোমার দিবে ডায়রিয়া ভমিটিং এর কথাটা। একদম মনোযোগ দিয়ে সুন্দর মতো একটু বোঝো। ঠিক আছে? এটা পরে পরে কিন্তু আবার ধরবো। ওকে, এইটা মনে করো তোমার ইসোফেগাস। কেন আমি তোমাকে একদম মানে একদম জিও লেভেলতে আমি তোমাকে পড়াচ্ছি, তারপর তুমি কেন পারবা না? এটা হলো আমাদের কি? এইটা হলো আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের স্টোমাক। তাহলে আমরা সবসময় জানি যে গ্যাস নিয়ে কত আমাদের সমস্যা, ঠিক না? তার মানে আমরা কি জানি যে আমাদের স্টোমাকে কি থাকে? স্টোমাকে তোমার গ্যাস থাকে, HCl থাকে, এটা তো জানি অ্যাটলিস্ট। তাহলে বমি হলে তোমার কি লস হবে? এসিড লস হবে। একদম সহজ জিনিস, মানে এগুলো মানে খুবই সহজ জিনিস, তোমাকে এইভাবে তোমার রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে একটা বমি হওয়া মানে হচ্ছে কি? এখান থেকে তোমার এইগুলো তোমার পড়ে যাওয়া। একটা পেশেন্ট তোমার কি বমি হওয়া মানে হচ্ছে কি? তোমার এগুলো পড়ে যাওয়া। কি পড়ে গেল তোমার এখান থেকে? তোমার এখান থেকে আমাদের HCl লস হলো। HCl, HClটা কি?
তোমার অ্যাসিড, তার মানে তোমার বমি হলে তোমার কি হবে, অ্যাসিড লস হবে। তাহলে অ্যাসিডের ব্লাড বডিতে আউট হয়ে যায়, এইবার বডি তোমার কে ডোমিনেট করবে, অ্যাসিড আর অ্যালকালি সমান সমান থাকে তোমারটা, অ্যাসিড যেহেতু আউট হয়ে গেছে তাহলে বডিতে কি থাকবে, তোমার বডি হয়ে যাবে তোমার অ্যালকালোসিস, অ্যালকালোসিস মনে থাকবে। তাহলে আমাদের বমি হচ্ছে কি একটা মেটাবলিক অ্যালকালোসিস কন্ডিশন, আমার মনে হয় তুই আমার সাথে একমত। ওকে, এইবার আসলে ডায়রিয়াটা আসলে কিরকম, ডায়রিয়াতে এখানে খাবার দাবারগুলো আমাদের লস হয়, আমাদের নর্মালি বডি এই পোর্শনটা হচ্ছে আমাদের কি, আমাদের অ্যালকালোসিস কন্ডিশন, এই পোর্শনটা আমাদের স্টোমাক হচ্ছে অ্যাসিডোসিস, আর নিচের দিকে ইন্টেস্টাইন হচ্ছে আমাদের অ্যালকালোসিস থাকে। তাহলে এখান থেকে যখন আমাদের পেশেন্টের কি ডায়রিয়া হতে শুরু করবে, তাহলে কি লস হবে, বডি থেকে অলওয়েজ তোমার অ্যালকালোসিস তোমার আউট হয়ে যাবে, আমাদের বাইকার্বন আমাদের লস হবে, বাইকার্বন আমাদের কি হবে, লস হবে। ঠিক আছে, তো যে বাইকার্বন লস হবে, আমাদের অ্যালকালোসিস কন্ডিশনটা যদি লস হয়, তাহলে বডি কি হবে, তোমার বডি হবে মেটাবলিক আমাদের অ্যাসিডোসিস। তাহলে ডায়রিয়া হলে পেশেন্টের বডি হবে কি মেটাবলিক অ্যাসিডোসিস, আর বমি হলে পেশেন্টের বডি হবে মেটাবলিক অ্যালকালোসিস। উইদাউট মুখাস্ত জিনিসটা কি বুঝতে পারছো, অথবা অন্য কোনো কারণে মনে করো, অন্য কোনো কারণে আমাদের বাইকামের লস হবে, তাহলে বডি কিন্তু আমাদের কি হয়ে যাবে, অন্য কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে, বডি মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এটা তুমি বুঝতে পারছো, এটা তুমি বুঝতে পারছো। ওকে, ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, এগুলো এক মেকানিজম, এগুলো আমাদের কি, আমাদের এক মেকানিজম, আমাদের কিটো ডায়েট, তোমরা এটা পারার কথা নরমালি লক্ষ্য করো, কিটো ডায়েট আমাদের কথা, এগুলো সবগুলা এখান থেকে শুরু করে এগুলো সবগুলো আমাদের এক মেকানিজম, এই তিনটা আমাদের কি, তিনটা আমাদের এক মেকানিজম, এই তিনটা কন্ডিশনে লক্ষ্য করো এক মেকানিজম, তাহলে কিটো ডায়েট মেকানিজম নরমালি। তো আমাদের বডিতে যখন মানে কার্ব টাইপের খাবার কম থাকে বা গ্লুকোজ কম থাকে নরমালি, তখন তোমার বডি কি করে, তোমার বডি ফ্যাটগুলোকে ব্রেকডাউন করে। তো ফ্যাটগুলোকে ব্রেকডাউন করলে আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে আমাদের কিটোন বডি চলে আসে, এগুলো পরবর্তীতে কিসে কনভার্ট হয়, আমাদের এসিডে কনভার্ট হয়। এই জন্য কিটো ডায়েটটা আমাদের বডির জন্য আমাদের খারাপ, কেন, বডিতে এসিড বাড়তে থাকে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা যখন লক্ষ্য করো, আমরা এখন কিটো ডায়েটটা কেন প্রমোট করা হয়, কারণ কিটো ডায়েটের কারণে আমাদের ওয়েট লস হয়। তো মেকানিজমটা কি, কারণ তুমি যে কিটো ডায়েট খাচ্ছ, কার্ব নাই এখানে, মনে করো বিভিন্ন প্রোটিন থাকে অথবা ফ্যাট থাকে, এগুলো থাকে, তুমি দেখবা। তো এটা খাইলে আমাদের কি হবে, আমাদের বডি যেহেতু কার্ব নাই, বডি ফ্যাটগুলোকে ব্রেকডাউন করবে, তাহলে ফ্যাট যে আমার বডিতে ব্রেকডাউন করে, তাহলে আমাদের ওয়েট কমবে, এটি স্বাভাবিক। এই জন্য কিটো ডায়েট কি করে, কিটো ডায়েট মানুষ ওয়েট কমায়। এখন সমস্যা কি, অ্যাডভার্স ইফেক্ট কিটার, এটা আমাদের এসিড ক্রিয়েট করে বডিতে। এখন তুমি বলতে পারো ভাই আমি তো অনেকদিন কিটো ডায়েট করি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কেন তোমার সমস্যা হচ্ছে না, কারণ তোমার কিডনি এখনো একটিভ, কিডনিটাকে কন্ট্রোল করে নেয়। তার মানে বডিতে যেই কোনো কন্ডিশনে যদি আমাদের কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কম থাকে, কি করে আমাদের ফ্যাট ব্রেকডাউন হয়। তাহলে এটা এখন লক্ষ্য করো, এখন তুমি আমার সাথে একমত, এইটা মানে স্টারভেশন মানে কি, আমাদের না খেয়ে থাকা এরকম সামথিং কিছু, ক্লিয়ার, অথবা স্টারভেশন অফ দ্য কিটোসিস যেটাকে আমি বলছি, অথবা কিটো ডায়েট, অথবা কি আমাদের কিটো ডায়েট। ওকে, এখন তুমি বলতে পারো ভাই বুঝলাম, এইটাতে তো আমাদের কার্ব কম কিন্তু বা গ্লুকোজ কম, দ্যাটস ওয়াই বডি কি করে, ফ্যাট আমাদের কি ব্রেকডাউন করে, গ্লুকোজ আমাদের কি, আমাদের কম, দ্যাটস ওয়াই কি করে, আমাদের ফ্যাট ব্রেকডাউন করে। কিন্তু ডায়াবেটিস পেশেন্টের তো আমাদের গ্লুকোজ তো কম না, উল্টা গ্লুকোজ আরো কি, আরো বেশি। কিন্তু এখানে মেকানিজমটা কি, যে ভাই সালমানের প্রমাণে যদি 1000 কোটি টাকা তোমার কোনো লাভ আছে, আওয়ামী লীগ তো কি করছে, পদ্মা সেতু তৈরি করে ফেলছে, মেট্রো তৈরি করে ফেলছে, কিন্তু মাস থেকে আগে আগে কি করতাম, $1 সময় 80 টাকা পে করতাম, এখন কি করি, $1 সময় 125 টাকা পে করি। তো বাসটা কে খাইছে, তুমি আমি, এটা কি বুঝতে পারছো, তো দেশ তো শুধু উন্নয়ন হচ্ছে, শুধু উন্নয়ন, ঠিক না, কিন্তু বাস খাইকে তুমি আমি, তো এই উন্নয়ন আমার তোমার লাভ আছে, কোনো কোনো লাভ নাই, আমি তো ভালো নাই। তাহলে তোমার ডায়াবেটিস পেশেন্টের ব্লাডে কি গ্লুকোজ লেভেল অভাব আছে, না অভাব নাই, কিন্তু কই নাই, জায়গা মতো নাই, মানে সেলের ভিতরে গ্লুকোজ নাই। তাই ডায়াবেটিস পেশেন্ট কি দোয়া নিবে বলো তো, দোয়া নিবে, তার বডিতে গ্লুকোজ নাই, তা সে কি করবে, ফ্যাট ব্রেকডাউন করতে শুরু করবে। এটা কি বুঝতে পারছো, তাহলে এরা ফ্যাট ব্রেকডাউন করে কেন, এদের বডিতে আসলে আমাদের গ্লুকোজ কম, দ্যাটস ওয়াই। আর এই ফ্যাট ব্রেকডাউন করে কেন, গ্লুকোজ আছে আশেপাশে মানুষের সালনের প্রমাণের মতো ওদের কাছে আছে, কিন্তু সেলের ভিতরে নাই, দ্যাটস ওয়াই। ওকে, এইবার আসো আমাদের লিভার আমাদের কি করে এসিডগুলো কন্ট্রোল করে, লিভার ডিজিজ আমাদের কি মেটাবলিক এসিডিস হয়। ওখানে আমাদের হ্যাপাটোলজিতে আমাদের একদম প্রথম যে একটা এমসিকিউ সলভ করে, যেটা অলওয়েজ আসে, ওখানে একটা অপশন আছে, কমপ্লিশন অফ দ্য একুইট লিভার ডিজিজ। তোমার এমসিকিউ শিটে প্রথম এমসিকিউ, এটা প্রথম এমসিকিউ শিটে ওটা অলওয়েজ আসে, পরীক্ষা আসে এরকম, মানে আমাদের এমসিকিউ শিটে প্রথম এমসিকিউ, এটা পরীক্ষা আসে। তাহলে লিভার ডিজিজ হলে আমাদের কি হয়, মেটাবলিক এসিডোসিস, ওখানে হয়তো মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, তার আনসারটা কি হবে, আনসারটা আমাদের কি ফলস হবে। লক্ষ্য করে অ্যাসপ্রিন, অ্যাসপ্রিন মানে কি, অ্যাসপ্রিনের আমাদের কেমিক্যাল নাম হচ্ছে আমাদের সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক আমাদের অ্যাসিড, তার মানে সেলিসাইলিক অ্যাসিড, তার মানে নামই বলে দিচ্ছে কি, অ্যাসিড, মনে থাকবে। এইবার লক্ষ্য তো ল্যাকটিক অ্যাসিডোসিস, মানে ল্যাকটিক অ্যাসিড কি ধরনের, মেটাবলিজম, তার মানে কি মেটাবলিক আমাদের অ্যাসিডোসিস। ওকে, এবার আসো, তার মানে আমাদের শেষ, আমাদের পড়া দরকার নেই। তাহলে এগুলা কারণে আমাদের কি হবে, আমাদের বডিতে আমাদের কি হবে, আমাদের মেটাবলিক আমাদের অ্যাসিডোসিস হবে। তো পরীক্ষা সারা যে অপশনটা ব্যবহার করবে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের ডায়রিয়া ব্যবহার করবে, বমিটিং ব্যবহার করবে। তাহলে বমি হচ্ছে কি, আমাদের কি মেটাবলিক অ্যালকালোসিস। আর কি ব্যবহার করতে পারে, তোমার মেটফর্মিন এগুলো ব্যবহার করতে পারে। তাহলে মেটফর্মিন মানে কি, তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস। ওকে, এবার আসো, এবার এই কোশ্চেনটা একটু বুঝতে হবে, এই কোশ্চেন একটু করে বুঝতে হবে। এই কোশ্চেনটা বোঝার আগে তোমার আমাদের রেসপিরেটরি ফেল বুঝতে হবে, মনে থাকবে। ওকে, তাহলে এখানে একটু আসো, আমি তোমাকে একটু দেখাই, লক্ষ্য করো। তাহলে মনে করো এইটা হচ্ছে তোমার লাংস, এইটা হচ্ছে আমাদের কি, আমাদের লাংস, এটা হচ্ছে আমাদের লাংস। তাহলে লাংস আসলে কি করে, মানে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইডকে আমাদের কি করে, আমাদের ওয়াশ আউট করে, আর অক্সিজেনটাকে কি করে ভিতরে ঢুকায়, মনে থাকবে। কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট মানে কি, বাইর করে ফেলে।
আর অক্সিজেনটা সে কি করে আমাদের ভিতরে ঢুকায়। আমাদের একটা রেসপিরেটরি ফেল হচ্ছে আমাদের দুই ধরনের। একটা রেসপিরেটরি ফেল হচ্ছে আমাদের কি দুই ধরনের, টাইপ 1 এন্ড আমাদের কি টাইপ 2। টাইপ 1 কাকে বলে জানো? টাইপ 1 হচ্ছে আমাদের হাইপো ভেন্টিলেশন, সরি আমাদের হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন কাকে বলে লক্ষ্য করো। তার মানে তোমার কি হবে লক্ষ্য করো, তোমার নিঃশ্বাস বেশি পরিমাণ বাড়তে থাকবে, এটা হলো হাইপার ভেন্টিলেশন। তার মানে লক্ষ্য আমি এখন নরমালি অবস্থায় আছি, নরমাল। এখন আমাদের রেসপিরেট কত মনে করো এই আমাদের 12 থেকে আমাদের 20 এটার ভিতরে নরমাল। হাইপার ভেন্টিলেশন কাকে বলে? যদি তোমার রেসপিরেট 20 থেকে বেশি হয়, যেটাকে তুমি কি বলো হাইপার ভেন্টিলেশন। 20 হতে পারে, 30 হতে পারে, মানে এক কথায় যাও মানে 20 প্লাস। তার মানে আমার রেসপিরেট যদি আমাদের 20 প্লাস হয়, যাতে কি হবে লক্ষ্য করো তো, আমাদের রেসপিরেট যখন 20 প্লাস হয়ে যাবে, তখন যেটা হবে ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো বাইরে চলে যাবে। তাহলে আমাদের ব্লাডে কি হবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাবে বা নর্মাল থাকতে পারে, কিন্তু কিন্তু কি কোনো দিন বাড়বে না। এইটাকে বলা হয় টাইপ 1 রেসপিরেটরি ফেল। তাই টাইপ 1 রেসপিরেটরি ফেলের আমাদের কি হাইপার ভেন্টিলেশন নাম্বার 1। হাইপার ভেন্টিলেশন হলে আমাদের কার্বন ডাইঅক্সাইড আমাদের কি হয়, আমাদের ওয়াশ আউট, মানে ওয়াশ আউট হওয়ার মানে বাইরে চলে যাওয়া, ওয়াশ আউট মানে বাইরে চলে যাওয়া। তাই কার্বন যখন ওয়াশ আউট হবে, তাহলে আমাদের বডিতে কি হবে বা ব্লাডে কি হবে, ব্লাডে কার্বন ডাইঅক্সাইড লেভেল আমাদের কমে যাবে বা নর্মাল থাকবে, কিন্তু কোনোদিন কি হবে না, কোনোদিন বাড়বে না। যেহেতু আমাদের রেসপিরেটরি ফেল দ্বারা অক্সিজেন কমে যাবে, এটি স্বাভাবিক। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের কমে মানে বডিতে আউট হয়ে যায়, তাহলে বডি কোনোদিন রেসপিরেটরি এসিড হওয়ার চান্স আছে? আনসার হচ্ছে না। তাহলে আমাদের টাইপ 1 রেসপিরেটরি ফেলে আমাদের বডি কি হয় না, আমাদের রেসপিরেটরি এসিডোসিস হয় না, নর্মাল থাকে। এবার টাইপ 2। তাই টাইপ 2টাকে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব লক্ষ্য করে, এটা কিন্তু আমাদের এখানে পড়ে, এটা কিন্তু লাংসের অনেক বড় একটা টপিকস। টাইপ 2 রেসপিরেটরি ফেল আমাদের হাইপোভেন্টিলেশন, হাইপোভেন্টিলেশন, হাইপোভেন্টিলেশন। তা হাইপোভেন্টিলেশন কাকে বলে? তোমার রেসপিরেটরি রেট কি হবে, নর্মাল থেকে কমে যাবে, মানে থাকবে না, থাকবে এরকম। তার মানে রেসপিরেটরি যে নর্মাল থেকে, যেহেতু রেসপিরেটরি ফেল বলতে, তার মানে ওকে, ফেল কাকে বলে, লাংস ফেল কাকে বলে? লাংস যদি ব্লাডে অক্সিজেন নর্মাল না রাখতে পারে, সেটাকে কি বলবা তুমি, রেসপিরেটরি ফেল বলবা। কিডনি যদি প্রস্রাব ঠিকমতো প্রডিউস না করতে পারে, কিডনি ফেল। হার্ট যদি কি করতে না পারে, অল ওভার দ্য বডিতে ব্লাড ঠিকমতো দিতে না পারে, এটাকে আমরা কি বলবো, আমরা বলবো হার্ট ফেল বলবো। তার মানে আমাদের কি অক্সিজেন কমে যাবে, এটি স্বাভাবিক, দৌড়াতে যেহেতু রেসপিরেটরি ফেল। ওকে, কিন্তু কোন রেসপিরেটরি ফেল, হাইপার ভেন্টিলেশন, সরি হাইপোভেন্টিলেশন। তার মানে এখানে আমাদের কি হবে, রেসপিরেট আমাদের কমে যাবে। তাই রেসপিরেট যদি তোমার কমে যায়, এইবার কি কার্বন ডাইঅক্সাইড বডিতে ওয়াশ আউট করতে পারবে না। এবার কার্বন ডাইঅক্সাইড বডিতে কি হবে, তোমার জমা হয়ে যাবে। এই কার্বন ডাইঅক্সাইড বডিতে জমা হওয়া মানেই কি, তোমরা জানো এসিড। তার মানে আমাদের এসিড বাড়তেছে। তার মানে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম, টাইপ 2 রেসপিরেটরি ফেল হচ্ছে রেসপিরেটরি এসিডোসিস। তাহলে এখন আমরা কি এটা বলতে পারি, টাইপ 2 এর উদাহরণ যেগুলা রেসপিরেটরি এসিডোসিস উদাহরণ, সেম উদাহরণ। তাহলে আমার কি জানতে হবে, জানতে হবে টাইপ 2 রেসপিরেটরি ফেল কেন হয়, মনে থাকবে। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, টাইপ 2 রেসপিরেটরি ফেল মেইন এটা কি, তোমার লাংস মানে কি নিঃশ্বাস আউট করতে পারতেছে না, এটাই তো হাইপোভেন্টিলেশন, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, এগুলোই তো। তাহলে এখন জানতে হবে আসলে আমার নিঃশ্বাসটা নেই কেন, কিভাবে নেই। ওকে, তাহলে আমরা মনে করো আমার এখন যে লেভেল আছে, আমাদের লাংসের ভিতরের প্রেশার আমার রুমের প্রেশার সেম প্রেশার নর্মাল অবস্থায়, মনে থাকবে, নর্মাল জিরো। এখানে আমাদের কি জিরো, আমার ভিতরে কি লাংসের জিরো। এরকম হলে কি হবে না, বাতাস যাবেও না, আসবেও না। এখন আমার লাংসের নিচে ডায়াফ্রাম আছে, আমাদের ব্রেন চিন্তা করলো কি, যে এটা সে নিঃশ্বাস নেওয়ার কথা, তাহলে সেই ডায়াফ্রামকে বললো তুমি কি করবে, নিচে দিয়ে নামবা। তাই লক্ষ্য করো, আমার লাংস আমার বডি নিঃশ্বাস নিতে চায়, আমার ডায়াফ্রাম কি হবে, নিচে দিয়ে নামবে। এট দ্য সেম টাইম চেস্ট কি হবে, সামনে দিয়ে চলে যাবে, মনে থাকবে। তাই লক্ষ্য করো, ডায়াফ্রাম নিচে নামলো, চেস্ট সামনে দিয়ে চলে গেল। আগে এখানে যতটুকু স্পেস, এমন স্পেসটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাই লক্ষ্য করো, আগে মনে করো ওখানে 10টা বাতাস, একটা স্পেস। এখন মনে করো 10টাই বাতাস, কিন্তু স্পেস বড় হয়ে গেল, তো ওখানে প্রেশার কি হয়ে গেল, প্রেশার গুলো কমে। তাহলে এখন অ্যাটমসফিয়ার আমাদের বেশি প্রেশার, লাংসের ভিতরে কি আমাদের কম প্রেশার, তাহলে বাতাস এবার কি ঢুকবে। এটা হচ্ছে আমরা একটা ইনস্পিরেশন হওয়ার নর্মাল মেকানিজম সহজভাবে। তো আমরা নিঃশ্বাস কেন নিতে পারি, আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশন বা ডায়াফ্রাম নিচের দিকে যাওয়ার ফলে, এন্ড চেস্ট আমাদের এক্সপানশন হওয়ার ফলে ওখানে নেগেটিভ প্রেশার জেনারেট হয়, বা নেগেটিভ আমাদের কি হয়, দ্যাটস বাতাসটা ভিতরে ঢুকে। তো বাতাস ঢুকে পড়লো, বাতাস বাইরে কিভাবে হবে, তুমি ডায়াফ্রামে চাপ দিয়ে নিচে নামাইলা, এখন কি চাপ সিধা আবার আগে অবস্থায় চলে যাবে, তাহলে কি হবে, বাতাস অটো আউট হয়ে যাবে। তার মানে বাতাস নেওয়াটা মেন ঝামেলা, ওয়াশ আউট করাটা কোনো ঘটনা না। ওকে, এই যে ব্রেন যেন এই সিগন্যালটা পাঠালো বা ইচ্ছা পোষণ করলো, এইটা একটা নার্ভের মাধ্যমে, নামটা আমাদের ফেনিক নার্ভ। তার মানে একটা একটু লক্ষ্য করো তো, আমার ব্রেন যে কোনো সমস্যা হয়, এনি কাইন্ড অফ সমস্যা ব্রেন রিলেটেড, ব্রেন যে তোমার রেসপিরেটরি সেন্টার আছে, তাইলে কি তুমি নিঃশ্বাস নিতে পারবা, পারবা না। এখন মনে করো এমন কোনো ওষুধ দিয়ে আমি ব্রেনটা সাপ্রেস করে রাখলাম, মানে ব্রেন নিঃশ্বাস নিতে মানে ফিল করতেছে না, তাহলে তুমি নিঃশ্বাস নিতে পারবা, নিঃশ্বাস নিতে পারবা না। এক নম্বর কথা হচ্ছে কি, এনি কাইন্ড অফ ব্রেন ডিজিজ, ব্রেন সাপ্রেশন এমন কাইন্ড অফ ড্রাগ। এই যে আমাদের একটা স্পাইনাল কর্ড, ঠিক না, এগুলো কি আমাদের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের আমাদের ভার্টিব্রাগুলো ফাঁক দিয়ে আমাদের স্পেস দিয়ে কি আমাদের নার্ভগুলো বাইর হয়। কারণ কোনো কারণে এই ভার্টিব্রা দুটো বাঁকা হয়ে গেল মনে করো, যেখান থেকে তোমার ফেনিক নার্ভটা বাইর হবে, ওই ভার্টিব্রা ইনজুরি হয়ে গেল মনে করো, তাহলে কি ওই ফেনিক নার্ভটি ইম্পালসটাকে তোমার ডায়াফ্রামে নিয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে না। তাহলে মনে করো তোমার ব্রেন ঠিক আছে, ওষুধ বড়িও খাইলা না, ফেনিক নার্ভ ঠিক আছে, কিন্তু ডায়াফ্রামে কোনো সমস্যা হয়েছে,
তাই ডায়াফ্রামে কাজটা করতে পারবে? ডায়াফ্রামে কাজটা করতে পারবে না। এই ডায়াফ্রামে একটা সমস্যা হয়, রোগের নাম হচ্ছে কি? রোগের নাম হচ্ছে মাইস্টেমিক গ্র্যাভিস। মাসল উইক হয়ে যায়। তাহলে এই যে কতগুলা বললাম, মানে এই সবগুলা কথা হচ্ছে তোমার স্ট্রাকচার রিলেটেড কথা। ব্রেন একটা স্ট্রাকচার, ওষুধ একটা ড্রাগস, আমাদের এখানে কোনো ইনজুরি, ভার্টিব্রাল ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, ফেনিক নার্ভ, আর কোনটা? আর হচ্ছে আমাদের ডায়াফ্রাম ইনজুরি। ডায়াফ্রাম কেন ইনজুরি হতে পারে? তার মধ্যে অন্য দুটো ডিজিজ মাইস্টেমিক গ্র্যাভিস, আস্তে আস্তে আমরা পড়াবো। এই সকলগুলা কার উদাহরণ? টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার উদাহরণ। টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ফিচারটা কি? বডিতে অক্সিজেন কম থাকবে, এট দ্য সেম টাইম কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে। কার্বন ডাই অক্সাইড বেশি থাকাটাই হচ্ছে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা এই এতক্ষণ চিল্লাপাল্লাতে একটা কি সিদ্ধান্ত আসতে পারলাম যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার উদাহরণগুলোই কি আসলে আমাদের কি এই রেসপিরেটরি অ্যাসিডোসিস আমাদের কি আমাদের উদাহরণ। ক্লিয়ার? তাহলে উদাহরণগুলো কি হবে? এনি কাইন্ড অফ ব্রেন সমস্যা, ব্রেন ডিজিজগুলোতে, এনি কাইন্ড অফ ড্রাগস যে ড্রাগগুলো ব্রেনকে সাপ্রেস করে, যে মরফিন। ওকে, দেখো আমরা কাশের ওষুধ, আমরা মরফিন খেয়ে থাকি। অনেকেই কাশের ওষুধে কিন্তু নেশা করে, মানে ওই যে কাশের ওষুধ সে খাচ্ছে সেটা মধ্যে মরফিন আছে। মানে মরফিন বলতে মরফিন অনেক বড় ড্রাগস, মানে ওইটা একটু মনে করি হালকা আংশিক এরকম। এটা কি বুঝতে পারছো? তাহলে মরফিন কিভাবে তোমার করে বলো তো কাশ কমায়? কারণ মরফিন যেটা করে আমাদের রেসপিরেশনটাকে সাপ্রেস করে ফেলে, তো আমাদের কি হয় না, আর কাজটা হয় না। তারপরে মরফিন কি কার উদাহরণ? টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার আমাদের উদাহরণ। মনে থাকবে? ওকে, এই আসো। তাই লক্ষ্য করো, তাহলে আমি তোমাকে এই কথাগুলো এত সময় চিল্লাপাল্লা করার পর আমি বোঝার চেষ্টা করছিলাম। তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস তোমার কি হলো? আমার মনে হয় তুমি কনসেপ্টটা ক্লিয়ার যে এখানে কার্বন ডাইঅক্সাইড কেন বাড়লো। আমার মনে হয় তোমার ক্লিয়ার, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিড। কিভাবে অ্যাসিড? ব্রেনে যায়, সিএসএফ এর সাথে বিক্রিয়া করে আমাদের H+ আমাদের তৈরি করে। ওকে, এটা কি বুঝতে পারছো? হাইপোভেন্টিলেশন, এনি কাইন্ড অফ হাইপোভেন্টিলেশন আমাদের কি রেসপিরেটরি অ্যাসিডোসিস তৈরি করে। আমাদের ফিজিওলজিক্যাল মানে এমনি কোনো কারণ হতে পারে। ওকে, হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন লক্ষ্য করো, এটা আমি একটু পরে পড়বো, বুঝছো? এটা একটু পরে পড়বো, এটা এখন দরকার নেই। 1 নম্বর এটা একটু পরে পড়বো, এটা পড়লে এখন তুমি বুঝবা না কেন, এটা আমি বলতেছি। এই যে আমাদের লক্ষ্য পোলিওমাইলাইটিস, মাইলাইটিস মানে মাসলের সমস্যা। এখন তো পোলিও হলে হয় কি, মাসেল উইকনেস বা প্যারালাইজড হয়ে যায়, মানে সেটা যদি ডায়াফ্রাম হয় সেটা। এটা কি বুঝতে পারছো? ফেনিক নার্ভ ড্যামেজ প্যারালাইজড, এটা কনসেপ্টটা ক্লিয়ার? ফেনিক নার্ভ কেন? কারণ আমাদের স্পাইনাল কর্ড থেকে ডায়াফ্রামকে যে ইম্পালসটা দিবে বা ডায়াফ্রামকে বলবে তুমি কি করো, তুমি কন্ট্রাকশন করো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফেনিক নার্ভ। মনে থাকবে? এটা কি বুঝতে পারছো? কাইপোস্ক্লেরোসিস মানে হচ্ছে তোমার বাটির এরকম বাঁকাতে হয়ে যাও, বুঝছো? এরকম বাঁকাতে হয়ে যাও বাটিরা। তো বাটির বাঁকাতে হলে ফেনিক নার্ভ যখন আসবে চাপ লাগবে না? ওকে, এটা কি বুঝতে পারছো? রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড, কারণ আমার তো আগে আমাদের রেসপিরেশন ডিসাইড করতে হবে যে আমাদের কি নিঃশ্বাস নিবে কিনা। আর সে যদি ডিপ্রেস থাকে তাহলে আমাদের মরফিন, তুমি কি বুঝতে পারছো? মরফিন আমরা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এই পড়াটুকু তোমাকে আমি পড়াবো যে আগে আমরা পড়ানোর পরে আমাদের রেসপিরেশন পড়ানোর পরে এটা নিউমোনিয়া এগুলো কেন পড়াবো? কারণটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের টাইপ 1 উদাহরণ। নর্মালি টাইপ 1 এটা হয় না, কিন্তু ওই যে একটা অ্যাজমা মনে করো টাইপ 1 উদাহরণ, কিন্তু যখন অ্যাজমা একদম লাস্টের অবস্থা যায়, যখন আর নিঃশ্বাস নিতে পারে না, তখন তোমার বডি যখন স্টপ হয়ে যায়, তো কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে, তখন এটা পরে পড়াবো, ঠিক আছে? আজকে শুধু কি মনে রাখবা? এই লাল কার্ডটা মনে রাখবা, ওইটা আমি লাংস পরে দেন আবার তখন এটা আমি পড়াবো। তা আমার মনে হয় এটা কি বুঝতে পারো? এবার আসো, তাহলে লক্ষ্য করো, এই যে এই কোশ্চেনটা ভাই এইবার কিন্তু এটা থেকে একটা কোশ্চেন ছিল। এই যে আমি যখন এই জিনিসটা, ওকে, আমরা কোন ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম বাড়তে হবে এই জিনিসটা তুমি এমনিতে জানো, কিন্তু জাস্ট একটু আলোচনা করবো। এটা কত দেখো, এইটা কিন্তু কত জায়গাতে আমাদের আছে কিন্তু, ঠিক না? তাহলে এটা আমরা কি আলোচনা করবো? একদম সহজ, এটা আলোচনা করতে আমার 2 মিনিট লাগবে। তাহলে আমাদের কি হলো? এটা কিছুই না, মানে একটা কোশ্চেন কত ভাবে আসতে পারে। আমি তোমার বলতে ভাই সাইকেল চালাইতে পারলে তুমি যেমনি চালাবো অমনি কি। ওকে, আর যখন চালাইতে পারি নাই, পুরো দিন কি করছি, মাঠের মধ্যে শেষ করছি। ওরা ভাত খাইলাম 2 বার, একবার সকালে খাইলাম, দুপুরে খাইলাম, রাতে 3 বার খাইছি, তারপর সাইকেল চালানো শিখতে পারতেছি না। ঠিক না? আমরা তো সবাই কি করছি, এবার কি করছি, বন্ধু বান্ধবের মধ্যে খাওয়াটে সাইকেল চালানো শিখাইছি যে ভাই একটু সাইকেল চালানো শিখা, এরকম, ঠিক না? তারপর মাটির ভিতরে পড়ে যাই। যখন চালাইতে পারলাম তখন তো আমরা চিপা চাপার ভিতরে আমরা কি করতে পারতেছি, চালাইতে পারতেছি। তাহলে লক্ষ্য করো, ওই সেম জিনিস, একই জিনিস। তোমার সূর্য তোমার স্কিনে পড়লো, এখানে তোমার কি ভিটামিন ডি রিলিজ হলো, সেই ভিটামিন ডি আমাদের কি কিডনিতে গেল, একটিভ হলো, আমাদের ইন্টেস্টাইনে গেল, ওখান থেকে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসলো। এইভাবে সে কি করে ব্লাডে ক্যালসিয়াম লেভেল সে নর্মাল রাখে বা এইভাবে মেনটেন করে থাকে। মানে এইবার কোশ্চেন আমাদের এই পর্যন্ত, আর একটু আছে সামনে। ওকে, তাহলে কোনো কারণে যদি আমাদের ভিটামিন ডি আমাদের একটিভ হতে না পারে, অত মনে করো সূর্য তোমার স্কিনে পড়লো না, অত সূর্য আলো পড়লো কিন্তু কিডনি একটিভ করতে পারলো না, কিডনি ড্যামেজ, সিকিডি পেশেন্ট, তাহলে তোমার বডিতে ভিটামিন ডি কমে যাবে, মানে একটিভ ফর্ম ভিটামিন ডি কমে যাবে। তো একটিভ ফর্ম ভিটামিন ডি যদি তোমার কমে যায়, তাহলে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যাবে। কেন? কারণ ভিটামিন ডিটাই কি করে, তোমার খাবার টাবারে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসে। এখন এই ব্লাডটা যখন তোমার এখানে যে আমাদের কি থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এখানে যাবে, যাওয়ার সময় ওই থাইরয়েড ওর একটা রিসেপ্টর লাগানো আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, কেউ যদি এটা মেডিকেলে পড়া ভুল পড়ে তুমি কিন্তু বুঝতে পারবা। আবার যে লোকটা ইঞ্জিনিয়ার মানুষ, দেখবো তোমার বাসায় এসে বলো আরে এটা তো এই ডিজাইন ঠিক নেই, আমি তুমি কিন্তু বুঝতে পারতেছি না। মানে ও আছে এটা নিয়ে আর কি, দেখো ইঞ্জিনিয়ার সাহেবের বাসা আছে ঝামেলা ক্রিয়েট করে, বাসা তো ঠিকমতো ডিজাইন করা হয় না, জানলা এখান থেকে রাখা নেই সেই এরকম, কেন? কারণ উনি এটা ইনভলভ। অথচ সে দেখলে বুঝতে পারে ওয়াল এটা বাঁকা হয়ে আছে, আমি তুমি কিন্তু দাঁড়িয়েছেন কাজ করার সময় তাও বুঝতে পারিনি, কারণ আমি জানি না, তুমি জানো না। তাহলে এই যে তোমার প্রাতের গ্ল্যান্ডটা যখন যাবে একটা ক্যালসিয়াম ব্লাডে কম না বেশি কিন্তু বুঝতে পারবে, কেন? ওর একটা রিসিপ্টর লাগানো আছে। তাহলে মনে করো ব্লাড ক্যালসিয়াম কমে গেল, তা সে কি করবে? প্রাতের লেভেল আমাদের বেশি করে রিলিজ করবে হরমোন। সেই প্রাতের হরমোন কি করে তোমার বংশে যাবে, বংশকে ব্রেকডাউন করে ব্লাড ক্যালসিয়াম আমাদেরকে নর্মাল রাখবে। এইটা হচ্ছে এখানে আমাদের কি পুরো ডিজিজ, এটা এই সমস্যাগুলো। তার মানে ক্যালসিয়ামকে নর্মাল করার জন্য আমাদের ভিটামিন ডি দরকার, একটি ফর্ম ভিটামিন বি দরকার, ডি দরকার, আমাদের স্কিন দরকার, সূর্যের আলো দরকার,
আমাদের খাবার দাবার ক্যালসিয়াম দরকার, প্যারাথাইরয়েড হরমোন কি আমার দরকার। ওকে, এখন ওরা বলছে যে আমাদের কোন ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম না হাইপার ক্যালসিয়াম হবে, আমরা পড়াইছি অলরেডি। যাই হোক, তাহলে আমাদের কি হবে লক্ষ্য করো, আমাদের হাইপার প্যারাথাইরয়েড, মানে প্যারাথাইরয়েড আমাদের বেড়ে গেলে আমাদের কি হবে হবে তুমি জানো, এলিভেটেড ভিটামিন ডি, মানে ভিটামিন ডি বেড়ে গেলে তোমাদেরকে আমরা তো একটা কথা বলছি ঠিক না, কি কথাটা বললাম, যে ব্যাপারটা হচ্ছে ওইরকম যে আমি বলছি যে মানে করোনার সময় আমাদের কি হয়, করোনার সময় আমাদের যেটা হয় মানুষ ভিটামিন ডি কিনে খাইতো। তো কিনে খাবার ফলে আমাদের কি হলো, তো আমরা এই কথা বলছি যে সে করোনা হোক বা না হোক, তুমি দেখবা কি, দেখবা কয়েকদিন পর কিডনিতে পাথর হয়ে গেছে। কেন? কারণ আমরা জানি ভিটামিন ডি করে বেশি পরিমাণ ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। তার মানে এটা মানে এলিভেটেড ভিটামিন ডি পারলে অথবা কি ইনটক্সিক, মানে এত কাছে টক্সিক হয়ে যাচ্ছে। ওকে, এইটা তো লক্ষ্য করো এই জিনিসটা। আমরা একটা জিনিস তোমাদেরকে আমি বলছি, একটা জিনিস আমরা সবসময় আমরা বললাম যে সেটা হলো যে আমাদের বডিতে কোনো একটা পেশেন্টের যখন আমাদের কি হয়, যে আমাদের এই স্টেরয়েড গুলা আমাদের কি করে তোমরা জানো, আমরা বলছি যে আমাদের বোনস গুলো ব্রেকডাউন করবে। আমরা যখন কুশি চিহ্ন পড়লাম তখন তোমার কি ছিল, মানুষটা হাত পা একটা রশি পেঁচানো পায়ে লাঠি নিয়েছিল, তার মানে সে কি করে আমাদের বোনসকে ব্রেকডাউন করতেছে। ওকে, এবার আসো তোমরা এই যে এটা কিন্তু প্রথম এবার দেখলে তুমি কিন্তু ভুল করতে পারো, তুমি লুপ বলবা না থাইজেড বলবা, কিন্তু তুমি টেকনিক জানো। লুপ মানে কি লস, কি লস, ক্যালসিয়াম লস, তার মানে ব্লাড থেকে ক্যালসিয়াম লেভেল আমাদের কমে যাবে লুপে, কিডনিতে যাবে, কিডনিতে স্টোন হবে, ইউরিন আমাদের বাড়বে। থাইজেড তাহলে কি করবে, তা উল্টা, লুপে যদি আমাদের ক্যালসিয়াম ব্লাডে কমায়, থাইজেড কি করবে, ক্যালসিয়াম আমাদের ব্লাডে বাড়াবে। ওকে, প্যাজেট ডিজিজ এইটা আমরা রিমোটে যখন পড়বা তুমি তখন এটা বুঝতে পারবা। এখন শুধু বোঝো যে আমাদের অ্যাবনর্মাল আমাদের কি বোন ডিপোজিশন হওয়া, প্যাজেট ডিজিজ, অ্যাবনর্মাল বোনস আমাদের কি ডিপোজিশন হওয়া, মানে ঠিক মতো হওয়া না। ওকে, এখন এগুলা কোনটাই তোমার পেশেন্টের সমস্যা নাই, কোনটা পেশেন্টের সমস্যা নাই, তখন আমাদের কি চিন্তা করতে হয়, হঠাৎ করে 1 মাস 1.5 মাসের ভিতরে ক্যালসিয়াম অনেক বেড়ে গেলো, তখনই আমাদের চিন্তা করতে হয় আমাদের লাংসে কোনো কিছুই, আমাদের কোনো কার্সিনোমা বা কোনো ক্যান্সার আছে কিনা, এটা আমাদের চিন্তা করতে হয়। মানে এগুলো কোনো সমস্যা নাই, এগুলো হয়তো সময় লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে এগুলোর উল্টাগুলা কি বলতো, উল্টাগুলাই হচ্ছে আমাদের কি হাইপোক্যালসিমিয়া। তাহলে আমাদের প্যারাথাইরয়েড বাড়লে যদি আমাদের ক্যালসিয়াম বাড়ে, প্যারাথাইরয়েড যদি কম থাকে কোনো পেশেন্টের হাইপোপ্যারাথাইরয়েড, তাহলে ক্যালসিয়াম লেভেল আমাদের কি হবে, আমাদের কমে যাবে। দেখো ভিটামিন ডি, মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে কি, যে ভিটামিন তুমি একটু হইতে পারলো না, অথবা আমরা সূর্য আলো দীর্ঘদিন আমরা গেলাম না। তুমি চিন্তা করো আমরা যে ঢাকাতে মনে করো যা থাকি, বিশেষ করে পুরান ঢাকা ওই এলাকাগুলোতে, ওখানে ভাই সূর্য আলো মানে পৌঁছে না তোমার গায়ে, ঠিক না? চিন্তা করো তো, রোদ আছে ওখানে, ওখানে আমরা মাঝে মাঝে এমনিতে যাইটাই, তখন তোমার কি দমটা বন্ধ আছে, নিঃশ্বাস বন্ধ আছে পুরান ঢাকা এরিয়াতে। কোনো কারণে তুমি যাও, তুমি আল্লাহ আল্লাহ চিন্তা করো, আল্লাহ কোন জায়গায় আগুন লাগে আবার, তাহলে তুমি শেষ। এরকম মানে যারা আমরা এই সেট থেকে যাই, তার মানে এ সূর্য তোমার স্কিনে পড়লো না সাপোজ, তখন তোমার আমাদের কি ভিটামিন ডি আমাদের কমে যাবে। কেন? কারণ ভিটামিন ডি তোমার একটু মানে নাই, একটু হবে কোন জায়গা থেকে। এবার ভিটামিন ডি আছে, কিন্তু ভিটামিন ডি যে রিসেপ্টরে কাজ করছে সেটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে আছে, সেম সমস্যা। প্রাতের হরমোন আছে কিন্তু সেটা রেজিস্ট্যান্স, একই সমস্যা। এটা কি বুঝতে পারছো? ক্রনিক রিনাল ফেল কেন? কারণ এখানে ভিটামিন ডি একটিভ হবে না, ভিটামিন ডি একটিভ না হলে কি তুমি এটা হবে, মনে থাকবে। ওকে, তাই লক্ষ্য করো। এবার আসো তাহলে আমাদের আমাদের প্যানক্রিয়াটাইটিস, আমরা এটা পরে তুমি বুঝবা, শুধু আজকে একটু বোঝো যে এই প্যানক্রিয়াটিস তোমাকে ফ্যাট নেক্রোসিস, আমরা যখন পড়বো তখন তুমি বুঝবা ফ্যাট নেক্রোসিস, বুঝছো? ফ্যাট নেক্রোসিস, ফ্যাট মানে একটা তোমার ফ্যাট গুলো তোমার নষ্ট হয়ে যাবে। তোমার প্যানক্রিয়াসে যখন তোমার ফ্যাট গুলো তোমার নষ্ট হয়ে যাবে প্যানক্রিয়াসের ভিতরে, এই ফ্যাট গুলা তোমার ব্লাডে আসবে, বুঝছো? ব্লাডে আসার পরে এই ফ্যাট গুলো কি করবে জানো, তোমার যে ক্যালসিয়ামটা আছে ওর সাথে বাইন্ড করে ফেলবে। তাহলে একটা ফ্যাট একটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফেললো, তাহলে ব্লাডে ক্যালসিয়াম তোমার কি হয়ে যাবে, তোমার কমে যাবে। এটা কি বুঝতে পারছো? মনে করো ব্যাপারটা এরকম যে এখানে মনে করো 10 জন মেয়ে আছে, আবার কোনো কারণে এখানে মনে করো 8 জন ছেলে আবার চলে আসলো, তাহলে সবাই কি আমাদের কাপল হয়ে গেলো, তাহলে কিন্তু ফ্রি মেয়ের সংখ্যা কি কমে গেল কিন্তু, সাপোজ কথার কথা। কেন? তারা কিন্তু আর মানে ফ্রি নাই কিন্তু, তারা কিন্তু আবদ্ধ হয়ে গেল এরকম। তার মানে আমাদের প্যানক্রিয়াস যে ফ্যাটগুলো থাকে এগুলো যখন নষ্ট হয় ব্লাডে আসে, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফেলে, তখন ব্লাডে আমাদের ক্যালসিয়াম আমাদের কি হয়, ব্লাডে ক্যালসিয়াম লেভেল আমাদের কমে যায়। ওকে, এতটুকু। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমাদের আসে আমাদের লাস্ট পড়া, সেটা হচ্ছে আমাদের কোলেস্ট্রল। এটা তো এবার আমাদের কোশ্চেন ছিল, আমাদের লাস্ট পড়া, ঠিক আছে? এটা থেকে আমাদের কি আমাদের কোশ্চেন ছিল এইবার। ওকে, এখন আমরা লিপিড সম্পর্কে একটু আমরা একটু পড়বো, লিপিড সম্পর্কে একটু করে আমরা একটু পড়বো। আসলে আমরা লিপিড মানে আমরা কি বুঝি, যে আমরা লিপিড মানে আমরা নরমালি দুইটা মানে কম্পোনেন্টকে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের কোলেস্ট্রল, আর একটা আমাদের টিজি বা ট্রাইগ্লিসারল, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব, কোলেস্ট্রল এন্ড আমরা টিজি। তাহলে কোন একটা পেশেন্টকে যদি তুমি কোলেস্ট্রল পেশেন্ট এসে বলবে আমি লিপিড, তো মানে সে বলবে আমি কোলেস্ট্রল আমি চেক করবো না। কোলেস্ট্রল মানে কি, আমাদের দুইটা কম্পোনেন্ট। লিপিড মানে কি, আমাদের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আমাদের কোলেস্ট্রল, একটা আমাদের টিজি ট্রাইগ্লিসারাইড। এই দুইটা যে কোনোটা আমাদের কমলে বা নর্মালি তো কমে, এগুলো বাড়ে, এগুলো বাড়লে আমরা কি বলি, আমাদের লিপিড প্রোফাইল আমাদের অল্টার হলো, বা হাইপার লিপিডিমিয়া অথবা কি ডিসলিপিডিমিয়া, একই জিনিস। হাইপার লিপিডিমিয়া, ডিসলিপিডিমিয়া, লিপিড প্রোফাইল চেঞ্জ আমাদের একই জিনিস, মনে থাকবে। তার মানে লিপিড প্রোফাইল মানে কি দুইটা জিনিস, একটা কোলেস্ট্রল, একটা আমাদের কি, একটা টিজি। কোনো পেশেন্টের বডি যদি কোলেস্ট্রল বাড়ে আমরা সরাসরি আমরা ড্রাগস ব্যবহার করবো, আর কোনো পেশেন্টের বডিতে যদি আমরা টিজি বাড়ে আমরা ফুড হ্যাবিট চেঞ্জ করবো। আর যদি কোনো পেশেন্টের একই সাথে দুটো বাড়ে তাহলে সে খাবার দাবার চেঞ্জ করবে, একই সাথে ড্রাগস নেবে। মানে খাবার দাবার চেঞ্জ মানে কি, সে তেল কম খাবে, এই টাইপের খাবার কম খাবে, সে খাবার কি 24 আওয়ার্সে সর্বোচ্চ 5 গ্রাম কি খাবে, তেল খাবে। ভাই আমরা একটা ডিম বাঁচতে কি তুমি 2 চামচ তেল ব্যবহার করো, তার মানে 2 চামচ তেল মানে তোমার 10 গ্রাম, কিন্তু কিন্তু বলা হচ্ছে কি সে 24 আওয়ার্সে সে কি 5 গ্রাম তেল খেতে পারবে। তার মানে বুঝতে পারছো কত কি রেস্ট্রিক্টেড এরকম। তার মানে ব্যাটারি এই হচ্ছে আমাদের খাবার হ্যাবিট বা ফুড হ্যাবিট। ওকে, এবার আসুন, এখন এগুলো আসলে কোলেস্ট্রলটা আসলে চেঞ্জ কেন হয় এটা একটু হালকা করে একটু আমরা একটু জানবো। তার আগে আমরা কিছু জিনিস একটু হালকা করে একটু জানবো। ওকে, এই জিনিস একটু জানবো, লক্ষ্য করুন।
একটু হালকা হয়ে যাবে লক্ষ্য করো। আমাদের লিপিডগুলোকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। একটা সিম্পল লিপিড, একটা কমপ্লেক্স, একটা আছে আমাদের ডেরিভেটিভ লিপিড। ঠিক আছে? এই ডেরিভেটিভ লিপিড থেকে তোমার কোনগুলা? তোমার স্টেরয়েড আছে, কোলেস্টেরল আছে, কিটোন বডি আছে, এগুলো একটু হালকা একটু মনে রাখবা। ঠিক আছে? ওকে। আর এই ফ্যাট অয়েল এগুলো হচ্ছে আমাদের কি? আমাদের সিম্পল লিপিড। এবার একটু কোলেস্টেরল নিয়ে একটু হালকা একটু কথা বলবো। এতগুলো আমাদের কথা বলার দরকার নাই। আমরা একটু অন্যরকম ভাবে কথা বলবো। লক্ষ্য করো। এগুলো আমরা পরে পড়াবো। এগুলো আমাদের বায়োকেমিস্ট্রি আমরা পড়াবো। ওকে। তার মানে আমরা দুইটা কোলেস্টেরল আজকে একটু পড়বো। একটা হচ্ছে আমাদের এইচডিএল, একটা এইচডিএল, একটা হচ্ছে আমাদের কি? এলডিএল। এইচডিএল আর হচ্ছে আমাদের এলডিএল। ক্লিয়ার? এখন আমরা সবসময় কি জানি জানো? মানে হাইপার মানেই খারাপ। হাইপার টেনশন অবশ্যই খারাপ। কিন্তু এই এইচডিএল কি করে জানো? মনে করো এইটা তোমার একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল থেকে আমাদের লিভারে কি করে জানো? এই খারাপ সাবস্টেন্স গুলো আমাদের এইচডিএল নিয়ে আসে। আর লিভার কি করে? আমাদের ক্লিন করে ফেলে। আর এলডিএল কি করে? লিভার থেকে আমাদের এখানে নিয়ে আসে। তার মানে আমাদের এই স্ট্রোক এমআই কেন হয়? লিভার একটা ব্লাড ভেসেল আমাদের অবস্ট্রাকশন হওয়ার ফলে। ঠিক না? তার মানে যে লিভার থেকে সাবস্টেন্স গুলো আমাদের ব্লাডে নিয়ে আসবে, সে আমার কি করে? স্ট্রোক এমআই গুলোর জন্য দায়ী। আর যে ভদ্রলোক এই খারাপ জিনিসগুলো লিভার থেকে ব্লাড থেকে লিভার নিয়ে যায়, সে অবশ্যই আমার জন্য ভালো। তার মানে এই জন্য তোমার এইচডিএল কে বলা হয় আমাদের কি? গুড কোলেস্ট্রল। আর এলডিএল কে আমাদের কি বলা হয়? ব্যাড কোলেস্ট্রল বলা হয়। কেন? সে আমার জন্য খারাপ। তার মানে আমার পেশেন্টের বডি যদি এইচডিএল বাড়ে, এটা আমার জন্য ভালো কিন্তু। আর এলডিএল বাড়া কিন্তু খারাপ। এলডিএল কম আমার জন্য কি? আমার জন্য ভালো। ক্লিয়ার? ওকে, এবার আসো। এইবার আমরা যেটা পড়বো যে আমরা হাইপার কোলেস্ট্রোমিয়া, হাইপার কোলেস্ট্রল কেন হতে পারে, দেন আমরা হাইপার লিপিডিমিয়া নিয়ে আমরা পড়বো। ওকে ওকে, আমরা বলতে সমস্যা নেই ভাই। তাই লক্ষ্য করো, আমরা আমরা এটা যে আমরা হাইপার কোলেস্ট্রল মানে কোলেস্ট্রল কেন বাড়তে পারে সেটাও পড়বো। আবার আমরা আমাদের টিজি কেন বাড়তে পারে সেটা আমরা একটু পড়বো। প্রথম কিছু জিনিস আছে, লক্ষ্য করো। আমরা ডাইউরেটিক্স বা ডাইউরেটিক যে ড্রাগটা আছে, লক্ষ্য করো। এই ড্রাগটা নিয়ে অনেকগুলো ঝামেলা আছে, লক্ষ্য করো। এইটা একটা ড্রাগ। এই ড্রাগটা কিসের ড্রাগ? আমরা জানি এই ড্রাগটা হচ্ছে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এনটি আমাদেরকে আমাদের স্টিন আমাদেরকে আমাদের ড্রাগস। এই দেখো অনেকগুলো সাইড ইফেক্ট আছে, বুঝছো? একটা হচ্ছে কি, সে কি করে? আমাদের কোলেস্ট্রল ইনক্রিজ করে, একটা গ্লুকোজ ইনক্রিজ করে, একটা গাউট। তার মানে যে পেশেন্টকে, যে ডায়াবেটিস পেশেন্ট, যে হাইপারটেনসিভ পেশেন্ট, তার কোলেস্ট্রল আমাদের বেশি, তাকে আমরা দিতে পারবো না। আর একটা ডায়াবেটিস পেশেন্ট আমরা দিতে পারবো না, কেন? গ্লুকোজ ইনক্রিজ করে। একটা গাউট পেশেন্ট আমরা দিতে পারবো না, কেন? সে বারবার আমাদের গাউট করে। তার মানে ডায়াবেটিস ড্রাগ কি করে? তোমার এই সমস্যাগুলো আমাদের তৈরি করে। মনে থাকবে। এইবার আসো যেমন কি গ্লুকোটিকয়েড। আমরা জানি গ্লুকোটিকয়েড আমাদের কি করে? আমাদের বডিতে আমাদের ফ্যাট ইনক্রিজ করে। মানে ফ্যাট মানে কি? কোলেস্ট্রল। তার মানে আমাদের কি গ্লুকোটিকয়েড তোমার কি করে? আমাদের কোলেস্ট্রল ইনক্রিজ করে। আমরা জানি প্রেগন্যান্সিতে আসলে কি হয়? দেখবা পেশেন্ট অনেক মোটা হয়ে যাচ্ছে। কেন মোটা হয়ে যাচ্ছে? পলিট বাড়তেছে, এট দ্য সেম টাইমে কি বাড়তেছে? ফ্যাট বাড়তেছে। অনেক ফ্যাট হয়ে যাচ্ছে পেশেন্টগুলো। যেমন অনেকে কি করে? মানে বাচ্চা কনসিভ করার পরে বাচ্চা ডেলিভারি হয়, আবার নরমাল লাইফে ফিরে আসে। নরমাল আছে। কিন্তু অনেকে কি হয় দেখো, ওই যে ওয়েট গেইন হইলো, দেখো ওইটা থেকে যায়। তার মানে এটা একটা কি? প্রেগন্যান্সি একটা আমাদের হাইপার কোলেস্ট্রল আমাদের কন্ডিশন। ওকে। এইবার আসো যে আমাদের কি কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ। আমাদের বাইলের ভিতরে আমাদের কোলেস্ট্রল থাকে। বাইলের ভিতরে কমপ্লেক্স আমাদের কোলেস্ট্রল। কোন পেশেন্টের যে আমাদের কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ হয়, তার মানে বাইলটা স্লো হয়ে যায়। তখন বডিতে কি হয়? আমাদের কোলেস্ট্রল আমাদের বাড়ে। নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম। তোমাদেরকে আমি বললাম যে নেফ্রোটিক সিনড্রোম একটা হাইপোটেনশন কন্ডিশন কিন্তু। তো আমরা নরমালি জানি যে হাইপোটেনশন আসলে কোলেস্ট্রল বাড়ে না। কোলেস্ট্রল এগুলো ইনক্রিজ হওয়া কার সাথে যায়? হাইপার টেনশনের সাথে যায়। কিন্তু তুমি জানো যে আমাদের নেফ্রোটিক তিনটা কম্পোনেন্ট পড়ে যায় কিন্তু। একটা প্রোটিন সি, একটা প্রোটিন এস, এন্টিথ্রোমিন 3। এই তিনটা কন্ডিশন পড়ে যাওয়ার কারণে তোমার পেশেন্ট হাইপোটেনশন হওয়ার ফলেও স্ট্রোক এমআই এগুলো এক্সপেক্ট বেড়ে যায়। কেন? কারণ তোমার বডিতে কোলেস্ট্রল কমানোর যে কম্পোনেন্টগুলো প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো তোমার বডিতে থাকে না। ওকে। তার মানে এই কয়েকটা কন্ডিশন তুমি কি পড়তে হবে। তা কি বললাম? ডায়াবেটিক্স, গ্লুকোটিকয়েড, এন্ড আমাদের কি? আমাদের কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ, প্রেগন্যান্সি, এগুলাতে। ওকে। একটা জিনিস হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েড। ওকে, ব্যাপারটা এবার একটু চিন্তা করো। যে আমরা জিমে যাই, জিম করি ফ্যাট বার্ন করার জন্য। দেখো না ব্যাপারটা? তা জিমে যাই, মানে শরীর কিন্তু গরম হয়। মানে গরম মানে দেখবা জিম করলে সুইটিং হয়। এই গরম হওয়ার ফলে মানে তোমার মেটাবলিজম হওয়ার ফলে তোমার ফ্যাটগুলো বার্ন হয়। তার মানে শরীর গরম হলে চর্বি বার্ন হয়। এরকম ব্যাপারটা নন কাইন্ড অফ ফ্যাট বার্ন হয়। তার মানে একটু চিন্তা করো তো। আমাদের হাইপার থাইরয়েড, হাইপার থাইরয়েড কন্ডিশনটা যেরকম, আর আমরা জিম করি সেম কন্ডিশন কিন্তু। সুইটিং হয়, গরম লাগে। তাহলে হাইপার থাইরয়েড কন্ডিশনে ফ্যাট বার্ন হয়, মানে কোলেস্ট্রল বার্ন হয়। হাইপার থাইরয়েড। তো হাইপোথাইরয়েড মানে কম থাইরয়েড গ্ল্যান্ড হরমোন। তখন কি হবে? কোলেস্ট্রল বার্ন হবে? কোলেস্ট্রল কিন্তু বার্ন হবে না। তখন আমাদের কোলেস্ট্রল কি হবে? বডিতে কোলেস্ট্রল বাড়বে। তার মানে ব্যাপারটা এরকম, ঠিক না? হাইপোথাইরয়েড পেশেন্ট স্ট্রোক এমআই এগুলো রিস্ক একটু বেশি হবে হাইপার থাইরয়েড থেকে। কেন? কোলেস্ট্রল এখানে ঝামেলা। সবাইকে অন্তত বুঝতে পারছো? মানে জিমের সাথে কোরিলেট করে এখানে নিয়ে আসবা। তার মানে জিমে যাই আমাদের সুইটিং হয়, ফ্যাট বার্ন হয়। হাইপার থাইরয়েড অটো সুইটিং হয়ে থাকে। শরীর কিন্তু গরম থাকে। তুমি জিম করো, তুমি দেখবা কি মানে সোয়াটার তোমার পড়তে মনে যাবে না। কেন? প্রচন্ড গরম, আমি কাজ করতেছি। ওকে, এইবার আসো। তাহলে এখন আমরা পড়বো আমরা টিজি কোন কোন খেতে পারতে পারি। টিজি বাড়া মানে মোস্ট কমন হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিক্স। টাইপ 2 ডায়াবেটিক্স আমাদের কি? আমাদের টিজি বাড়ে। আমাদের ক্রনিক রিনাল ডিজিজ আমাদের বাড়ে, ওয়েট বাড়লে, অ্যালকোহল বাড়লে এগুলো আমাদের বাড়বে। ক্লিয়ার? শুধু দুইটা ড্রাগ, যে দুইটা ড্রাগ দুনো খানে আমাদের মানে সেম থাকে সেটা মনে রাখবা। একটা হচ্ছে আমাদের গ্লুকোটিকয়েড, একটা হচ্ছে আমাদের কি? অ্যান্টিভাইরাল ড্রাগ। এতটুকু। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে। বিষয় তুমি উপরটা একটু মনে রাখবা ভালো মতো, কেন এটা আসবে। তাহলে এখানে আমরা লাস্ট মোমেন্টে আমরা কি দুইটা পড়া মোটামুটি আমরা পড়লাম।
যে কোন ক্ষেত্রে আমাদের কোলেস্ট্রল বাড়তে পারে আর কোন ক্ষেত্রে আমাদের টিজি বাড়তে পারে। এইটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন কন্ডিশন আমাদের কি কোলেস্ট্রল আমাদের বাড়তে পারে, আমাদের কয়েকবার আমাদের এক্সামে ছিল। তো কোলেস্ট্রল কোন ক্ষেত্রে বাড়তে পারে, আমাদের কিছু ড্রাগস, সেই ড্রাগসের মধ্যে অন্যতম একটা ড্রাগ হচ্ছে, অপ্রিয় হলেও সত্য, যে আমাদের কি যেই ড্রাগটা আমাদের বিপি কমায় সেই ড্রাগটা আমাদের কোলেস্ট্রল ইনক্রিজ করে। নামটা কি, আমাদের ডাইউরেটিক্স ড্রাগ। এক। 2 নম্বর হচ্ছে আমাদের একটা ডিজিজ নেপ্রোটিন হাইপোটেনশন হওয়া সত্ত্বেও কোলেস্ট্রল লেভেল বাড়ায়। কেন? কারণ তোমার প্রোটিন সি, প্রোটিন এস তোমার পড়ে যায়, আমাদের মাথায় রাখতে হবে। প্রেগন্যান্সি বা আমাদের কোলেস্ট্যাটিক জন্ডিস, এগুলোতে আমাদের কি, আমাদের এই কোলেস্ট্রল আমাদের বাড়ে বা ফ্যাট বাড়ে। হাইপোথাইরয়েড কন্ডিশন, আমাদের কেন আমাদের কোলেস্ট্রল বাড়ে? কারণ হাইপার থাইরয়েড কন্ডিশনে আমাদের কোলেস্ট্রল মেটাবলিজম হয় বা বার্ন হয়ে যায়। কিন্তু হাইপোথাইরয়েড তার উল্টা, বডিতে মেটাবলিজম হয় না, দ্যাটস ওয়েট গেইন হয়ে যায়। দ্যাটস এখানে আমাদের কি কোলেস্ট্রল আমাদের বাড়ে। দুইটা ড্রাগ দোনো পাশে আমাদের সেম, একটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগস, আরেকটা হচ্ছে যে আমাদের কি, যে আমাদের ওই যে আমাদের ওই স্টেরয়েড, এই দুইটা। ঠিক আছে? আর টিজির ক্ষেত্রে আরো কি একটু তুমি অ্যাড করবে নতুন করে, সেটা হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস, ক্রনিক রিনাল ফেল, আমাদের ওয়েট গেইন এন্ড আমাদের অ্যালকোহল। এগুলো হচ্ছে আমাদের টিজির ক্ষেত্রে আমাদের ওকে গুরুত্বপূর্ণ। এবার আসো, তাহলে এই হচ্ছে যে আমাদেরকে আমাদের ফ্লুইড আমাদের এই পর্যন্ত। তাহলে আমাদের ফ্লুইড থেকে আমাদের নরমালি আমাদের কি 3-4টা কোশ্চেন চলে আসে এই দুইটা ক্লাস থেকে। সো সুন্দর মতো করে কি করবা, এই দুইটা লেকচার শেষ করে সুন্দর মতো করে একটু শেষ করে ফেলবা। ঠিক আছে? এট দ্য সেম টাইমে যেহেতু আমাদের রেনাল আমাদের পড়ানো শেষ, রেনালের সাথে ফ্লুইডের সাথে অ্যাড করে যে আমাদের এমসিকিউ যে ক্লাসটা আছে, এমসিকিউ গুলো আছে, ওটা শেষ করে দেন এগুলোই করবা।